চোখের ইশারায় আমাকে আলাদা ডেকে নিয়ে গিয়ে আমার হাতে টাকা গুঁজে দিয়ে বললো, এরপর থেকে তুমি লাইনে দাঁড়িয়েও না। মৈতোষবাবু হচ্ছেন পার মোহনবাগানের সাপোর্টার, উনি তোমাকে মাইনে দেবেন না। কেউ জিতলে পরের দিন সেই সন্ধেবেলায় হাড়ি, রসগোল্লার হাড়ি পাঠিয়ে দেওয়া হতো, ওই তাঁবু থেকে এই তাঁবুতে আসতো। এরকম একটা চমৎকার সম্পর্ক ছিল। প্রচুর খেলা হারিয়ে গেছে, মানে খবরের কাগজ থেকে খালি আমি IPL এর খবর ছাড়া, ISL এর খবর ছাড়া, অন্যরা 20 বার যাতায়াত করে টায়ার্ড হয়ে যাচ্ছে, ও কিন্তু তখনও সাঁতরে যাচ্ছে। তখন বার্নার্ডজলকে আমাকে একটা কথা বলেছিলেন যে এই মেয়েটার নাম হচ্ছে বুলা চৌধুরী, এই মেয়েটা যদি আমরা জার্মানিতে পেতাম তাহলে একে দিয়ে আমি অলিম্পিক গোল্ড পেতাম। মারাডোনা অত ভালো প্লেয়ার, ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, সবচেয়ে ভয় পেত এই ফ্যান ক্লাবগুলো। মানে এত পাওয়ারফুল হচ্ছে এই ফ্যান ক্লাবগুলো। প্রশান্ত ব্যানার্জির কাছ থেকে আমাকে লাইসেন্স নিতে হবে, পরীক্ষায় পাস দিতে হবে। প্রশান্তর থেকে তিনি বড় প্লেয়ার। এই যে এগোটা, এইটা একটা বড় ফ্যাক্টর কিন্তু। নমস্কার, আমি অনিলভ চট্টোপাধ্যায়, বা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বা বাংলায় আমার অতিথি হচ্ছেন রূপক সাহা। রূপক সাহার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। সাংবাদিক, সাহিত্যিক রূপক সাহা, সম্পাদক, একটা সময় ক্রীড়া সম্পাদক, পরবর্তীকালে বিনোদন পত্রিকার সম্পাদক। রূপকদার পরিচয় বাঙালিকে অন্তত নতুন করে করার কিছু নেই, কিন্তু আমার সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক। আমরা একই পেশায় যেহেতু ছিলাম, সুতরাং রূপকদাদের দেখেই আমাদের কাজ করতে আসা, কাজ শেখা। আমি সরাসরি হয়তো কোনোদিন কাজ করিনি রূপকদার ক্রীড়া দপ্তরের, যেখানে রূপকদার ক্রীড়া সম্পাদক ছিলেন আনন্দবাজারে, কিন্তু আমি তার আগে যখন ফ্রিল্যান্স করছি সেই সময় আমি দীর্ঘদিন আনন্দবাজারের ক্রীড়া বিভাগে লেখালেখির চেষ্টা করেছি। রূপকদার সঙ্গে সেই সূত্রে আলাপ, রূপকদার বাড়ি যাওয়া, এবং সেক্ষেত্রে অনেক দিনের, এবং আমি সত্যি কথা বলতে ফুটবল নিয়ে লেখালেখি করবো, এবং রূপকদার সেই সময়ের লেখাগুলো স্পেশালি হচ্ছে টেকনিক্যাল লেখা, ফুটবল নিয়ে যে এত টেকনিক্যালি বিশ্লেষণ করা, সেটা কিন্তু খুব কম পাওয়া গেছে পরবর্তীকালেও কোনো ফুটবল সাংবাদিকের ভাষায় বা লেখায়। তো রূপকদা, আমি বলবো যে মানে ফুটবল নিয়ে আপনার তো যোগাযোগ তো বোধহয় বাবা হারান শাহ সেই সময়ের ফুটবলার, ইস্টবেঙ্গলের ফুটবলার, আপনার বাড়িতেই বোধহয় একটা ফুটবল ছিল বোধহয়। হ্যাঁ, মানে আমার মনে আছে ছোটোবেলায় যখন আমরা স্কুলে পড়ি তলা ক্লাসে, তখন আমাদের বাড়িতে ধরো ইস্টবেঙ্গল ক্লাব, যেহেতু বাবা কর্মকর্তা ছিলেন, তখন কোনো ট্রফি জিতে আনলে সারা বছর তো রেখে দেওয়া হতো। আমার বাড়িতে আমি মনে আছে আমার ডুরান্ড কাপের ভেতরে আমরা ওই মার্বেল খেলার গুলি আমরা ছোটোবেলায় ওই ডুরান্ড কাপের ভেতরে রাখতাম। তো এরকম মানে ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতে জ্যোতিষ গুহ আসতেন আমাদের বাড়ি। আমি যে অঞ্চলে থাকতাম নর্থ ক্যালকাটায় পোস্তা অঞ্চলে, সেখানে অমল দত্ত ফেমাস যে কোচ, তার বাড়ি ছিল শিকদারপাড়ায়, তিনি আসতেন বাবার সঙ্গে দেখা করতে। ওখানে একটা ফুটবলের আড্ডা হতো পার্কে, তারা সুন্দরী পার্ক বলে একটা জায়গায়। সেখানে ওই তারা সন্ধেবেলায় যে যার অফিস থেকে এসে ওখানে একটা ইস্টবেঙ্গলের ছোটোখাটো টেন্টের মতো হয়ে যেত ওটা। তো ফুটবল ব্যাপারটা আমার রক্তের ভেতর ছিল, এবং আমি নিজেও ফুটবল খেলেছি, ঐক্য সমন্বয় ক্লাবে ডিভিশন খেলেছি একটা দীর্ঘ সময়, এবং ইচ্ছে ছিল যে আমার মতো ফুটবলার হব। কিন্তু ঘটনাচক্রে আমাকে সাংবাদিকতায় পেশায় আসতে হলো, এবং জব স্যাটিসফ্যাকশন বলতে যা বোঝায় আমার জীবনে তাই ঘটে গেছে। কারণ আমি ফুটবল যে খেলাটাকে এত ভালোবাসতাম, ঠিক সেই খেলাটাই আমি এক্সপার্ট হওয়ার সুযোগ পেয়েছিলাম, চর্চা করার সুযোগ পেয়েছিলাম। এবং পৃথিবীর ধরো যত বড় বড় ফুটবল টুর্নামেন্ট আছে, অলিম্পিক ফুটবল বলো বা ওয়ার্ল্ড কাপ ফুটবল বলো, ইউরো কাপ ফুটবল বলো, এশিয়ান গেমস ফুটবল বলো, বড় বড় এমনি অসংখ্য সন্তোষ ট্রফি, ফেডারেশন কাপ, এগুলো তো গিয়েইছি কাজ পেশার সূত্রে। তো ফুটবলে আমার রক্তের, যেমন বলে না যে এটা খুব বলতেন জীবন পল্টুর জীবনবাবু বলতেন যে আমার হাতের এটা মানে শিরা কাটলে আমার এর ভেতরে লাল বেরোবে না হলুদ লাল বেরোবে। তো আমাদের ক্ষেত্রেও তাই বলা যায়, কারণ ছোটোবেলা থেকে এমন একটা পরিবেশে আমরা মানুষ, যেটা ইস্টবেঙ্গলের একটা আবহাওয়া ছিল। কিন্তু আমি যদিও আমার বাবা ইস্টবেঙ্গল ক্লাবে খেলতেন, আমি শপথ নিয়ে বলতে পারি যে যতদিন আমি সাংবাদিকতা করেছি কোনো ক্লাবের প্রতি পক্ষপাতিত্ব করিনি। এবং থাকেও না অ্যাকচুয়ালি, এটা থাকেও না, মানে এটা ভুল করেন হয়তো অনেকে, আমি জানি না, মানে যদি পেশার প্রতি আপনি দায়বদ্ধ হন বা আপনি প্রথম ধরো আমি আনন্দবাজারে যখন কাজ করতাম, প্রথম কিন্তু আমার এগেনস্টে, যেহেতু আমার বাবার পরিচয়টা সবাই জানতেন, তো এইটা কিন্তু একটা পারসেপশন তৈরি হয়ে গেছিলো, আর কি ইস্টবেঙ্গলের হয়ে লিখবে, এই তো ব্যাপার। এবং সেই সময়টায় ইস্টবেঙ্গল ক্লাবের সত্যিকারের সমবহনা, মানে ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গল মনোভাবাপন্ন এরকম লোক কিন্তু সাংবাদিকদের মধ্যে খুব কম ছিল। আমি একজনের নাম জানি, যে পুষ্পেন সরকার, উনি আনন্দবাজারে চাকরি করতেন। আমি যখন আনন্দবাজারে চাকরি পেলাম উনি খুব রিলিভড হলেন, যাক আমার দলে একজন এলো। এবং সেই সময়টায় মানে আনন্দবাজার পুরোপুরি ছিল তোমার মোহনবাগানের, কারণ মোহনবাগানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন আনন্দবাজারের যিনি সম্পাদক অশোক সরকার, তিনি ছিলেন মোহনবাগানের ভাইস প্রেসিডেন্ট। এবং কতটা স্ট্রং মোহনবাগান ছিল, আনন্দবাজারের যারা কর্তৃপক্ষ ছিলেন, যে আমাদের অফিসেই যে পেলে যে বছর এলেন কসমস হয়ে এখানে খেলতে এলেন, প্রথম মিটিংটা আমরা জানতে পারলাম আমাদের ওই আনন্দবাজার অফিসেই প্রথম এক্সিকিউটিভ কমিটির মিটিংটা হয়েছিল, যেখানে ঠিক হয়েছিল যে পেলেকে আনা হবে। সুতরাং এই যে একটা পারসেপশন ছিল, মানে তুমি বললে হাসবে, যে আমরা যখন আমি প্রথম মাসে আনন্দবাজারে মাইনে নিতে গেছি, সবাই রটে গেছে যে রূপকরা এসছে ইস্টবেঙ্গলের লোক। যিনি মাইনে দিতেন মহিতোষবাবু, আমার মনে আছে, বাগবাজারের লোক, তিনি মানে অদ্ভুত একটা বিহেভ করেছিলেন আমার সঙ্গে, মানে হাস্যকর। মানে তুমি কি তিনি করলেন কি, আমাকে লাইন, আমাদের তখন এমনি ক্যাশ নিতে হতো কাউন্টার থেকে, তো আমি যখন লাইনের গিয়ে দাঁড়ালাম ওনার সামনে, উনি বললেন তুমি একটু পাশে দাঁড়াও, পরে এসো। আচ্ছা, তা আমি তো বুঝতে পারিনি, তখন একদম নতুন আনন্দবাজারে সবে ঢুকেছি, ওই রকম বড় বড় জ্যোতিষ্ক তখন ওইখানে, মতিনন্দী, বকুল দত্ত, এদের মতো লোক। তো একটা অন্যরকম পারসেপশন নিয়ে আনন্দবাজারে গিয়েছিলাম কাজ করতে। কিন্তু ওই দিনকে আমার একটা ভয়াবহ অভিজ্ঞতা হলো, বুঝতে পারলাম নিজের অবস্থানটা কি, মানে একদম শত্রুপক্ষের গোয়ায় আমি গিয়ে ঢুকেছি। উনি মাইনে আমাকে দিলেন না, কেন, কাজ কাউন্টার ফাঁকা পড়ে আছেন, তবু উনি দেখলাম বসে বসে বাজাচ্ছেন, শ্যামাসঙ্গীত গাইছেন এবং মেন্টাল টর্চার করছেন আমাকে। তোর পাশে একটা ইয়াং ছেলে বসতো, ব্রতিন বলে আমার মনে আছে, সে ইস্টবেঙ্গলের সাপোর্টার, বরাবর সে আমাকে কিন্তু যতদিন আমি রিটায়ার না করেছি ততদিন আমাকে মেন্টাল সাপোর্ট দিয়ে গেছে। এবং সে আমাকে চোখের ইশারায় আমাকে আলাদা ডেকে নিয়ে গিয়ে আমার হাতে টাকা গুঁজে দিয়ে বললো, এরপর থেকে তুমি লাইনে দাঁড়িয়েও না, মহিতোষবাবু হচ্ছেন মোহনবাগানের সাপোর্টার, উনি তোমাকে মাইনে দেবেন না। এরকম ছিল, এইরকম অবস্থা ছিল আনন্দবাজারে, তুমি ভাবতে পারবে না। কিন্তু যখন মানে অশোকবাবু মারা গেলেন যেদিনকে, সেদিনকে এবং প্রায়ই আমার এগেস্টে আসতো, অভিকবাবু এসে বলতেন, মতিদাকে কমপ্লেন করতেন যে শুনুন, ওই ধীরেন্দা বলেছে যে রূপক নাকি ইস্টবেঙ্গলের হয়ে লেখে, মোহনবাগানের অ্যান্টি লেখে। তো এইরকম 2-4 দিন শুনেছি আমি। তারপরে একদিন হঠাৎ মানে আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, আমি একটা কথা বলবো কাইন্ডলি। বললো হ্যাঁ বলো। আমি বললাম যে দেখুন, আনন্দবাজার কাগজটা কি ইস্টবেঙ্গলের লোকেরা কেনে না? তো উনি আমার মুখের দিকে তাকিয়ে ইউ আর রাইট বলে চলে গেলেন। তারপরে যখন উনি যেদিনকে আনন্দবাজারের সম্পাদক হলেন, আমার মনে আছে ওই কাঁচা পড়া অবস্থায় উনি আমাকে ডাকলেন। উনি বসে তখন কাজ করছিলেন, যেদিনকে মারা গেলেন তার পরের দিন সম্পাদক হয়েছেন। আমায় ডেকে বললেন যে শোনো, আজ থেকে কিন্তু এই কাগজ মোহনবাগান নয়, এই কাগজ ইস্টবেঙ্গল মোহনবাগান সব কাজ। আপনি বলছেন যে অভিকবাবুর আগে পুরোটা প্রো মোহনবাগান ভীষণভাবে ছিল, এবং যারা ছিলেন তারা মানে অনেকে তারা রিপোর্টার, তারা ভাবা যায় না আজকের দিনে, ভাবতেই পারবে না। এখন এত পেশাদারিত্ব এসে গেছে, তখন মানে এখন পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে ভাবা যায়, এইটা পলিটিক্যাল পার্টি, কে তৃণমূল, কে তখন মোহনবাগান ছিল, মানে ভয়ানকভাবে মোহনবাগান ছিল। এবং প্রথম মানে ক্যান্টিনে আমি বসতে পারতাম না। মানে আপনি যদি দেখেন এখন সংবাদ প্রতিদিন মানে কিন্তু মানে তাও ওরা একটা এরকম ব্যালেন্স মেনে চলে। কিন্তু তবু একটা কথা বলছি, প্রতিদিনের কথা যখন তুললেই বলছি যে আমার একটা প্রথম ওই মোহনবাগানের 1911 সালের সেই সিল ভিক্টরি নিয়ে আমার একটা লেখা বেরিয়েছিল, ওই একাদশে সূর্যোদয়। সেই লেখাটা যখন বেরোয়, যখন বইটা বেরোয়, তখন ওই বইটা কিন্তু রিলিজ করতে দেয়নি মোহনবাগান ক্লাব থেকে। আচ্ছা, এত স্ট্রং অবজেকশন ছিল যে ওই ইস্টবেঙ্গলের লোককে মোহনবাগানের সম্পর্কে কি লিখবে। আপনার গোষ্ঠপালের উপর বড় কাজ, গোষ্ঠপালের উপর বড় কাজ ছিল অনেক। মানে মোহনবাগানের সেকাল নিয়ে সন্মত দত্তের উপর একটা বই ছিল, অনেকে হয়তো এখন সন্মত দত্তের নামই জানে না। কিন্তু এই ভদ্রলোক হচ্ছেন প্রথম ভারতীয় ফুটবলার যিনি প্রথম যে ট্যুরটা ইন্ডিয়ান টিম ট্যুর করতে গিয়েছিল সাউথ আফ্রিকায়, সেই টিমের ক্যাপ্টেন ছিলেন। মানে আজকে ধরো সিকে নাইডুর যা পজিশন ক্রিকেটে, এক্স্যাক্টলি ফুটবলের সন্মত দত্তের সেই পজিশন। মোহনবাগানের ফার্স্ট লিগ জয় টিমের বোধহয় ক্যাপ্টেন বা 39 ছিলেন। তো এইটাই হচ্ছে তোমার
মানে তখনকার দিনের পারসেপশনটা একদম অন্যরকম ছিল। আমাদের খেলাধুলোটাই ছিল ইস্টবেঙ্গল ওরিয়েন্টেড। সামাজিক ক্ষেত্রে দেখছো না, মানে আমাদের কোথাও গেলে বাঙাল কথাটা ভীষণভাবে শুনতে হতো তখন, এবং তার সঙ্গে একটু তাচ্ছিল্য মিশে থাকতো। থ্যাংক গড যে এটা গত 50 বছরে একদম অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন সেই উদ্দীপনাও নেই। মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে কিছু আছে ইয়াং ছেলে মেয়ে, তারা আমি ফেসবুকে দেখি যে তারা ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে খানিকটা লেখালেখি করে, কিন্তু তার ভেতরে যে ইস্টবেঙ্গল, আমি বাবার মুখে শুনেছি ইস্টবেঙ্গল মোহনবাগান যে প্রথম ম্যাচটা হলো সেই 1925 সালে, সেই ম্যাচটা আমার বাবা খেলেছিলেন। তো আমাকে হঠাৎ একদিন 1976 সালে সম্ভবত সেই ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচটা নিয়ে মারাত্মক একটা উত্তেজনা ছিল। তো আমায় মতিদা ডেকে বললেন যে তোমার বাবা তো ওই ম্যাচটা খেলেছো, তুমি বাবাকে একটা ইন্টারভিউ করো। তো আমার বাবাকে ইন্টারভিউ করে আমি একটা লেখা লিখেছিলাম আনন্দবাজারে। ট্রিমেন্ডাস হিট হয়েছিল সেই লেখাটা, এবং সেই লেখাটা পড়লে মানে বোঝা যায়, আমি এখনো পর্যন্ত সেই লেখাটা রেখে দিয়েছি, যে ইস্টবেঙ্গল মোহনবাগানে যতই বাইরের রেশারেশি থাকুক না কেন, অ্যাকচুয়াল দুটো ক্লাবের মধ্যে কি সৌহৃদ্যপূর্ণ একটা সম্পর্ক ছিল। মানে আমার বাবা বলেছিলেন যে আমার সাথে বলাই চ্যাটার্জি মানে কি হলো বাজি হতো কোনো পার্টিতে, যে উনি 60খানা আম খেয়েছেন, আমি 70খানা আম খাবো, বা কেউ 100 পাটার মাংস খেয়েছে, আমি 150 খাবো, এইরকম একটা অদ্ভুত ভালো। এবং ওইখান থেকে একই মাঠ ছিল তখন দুটো ক্লাবের, ওইখান থেকে বল যদি প্র্যাকটিসের সময় এখানে ছিটকে আসতো, তখন ওখান থেকে বলাই চ্যাটার্জি বলতে এই বাঙাল বলটা ফেরত দে, বা এখান থেকে যদি ওখানে যেত বলতে এই ঘটি বলটা দে। এত সুন্দর মিষ্টি সম্পর্ক ছিল। কেউ জিতলে পরের দিন মানে সেই সন্ধেবেলায় হাড়ি রসগোল্লার হাড়ি পাঠিয়ে দেওয়া হতো, ওই তাঁবু থেকে এই তাঁবুতে আসতো, এইরকম একটা চমৎকার সম্পর্ক ছিল। এখনো যায়, মিষ্টি হাড়িটা যায়, কিন্তু যায় ফেসবুকে যা চলে আর কি। এবং মানে এই নতুন যারা এসেছিল, ধরো টুটু এবং অঞ্জন আসার পর থেকে রিলেশনশিপটা খুব খারাপ হয়ে গিয়েছিল। মাঝে একটা সময় এমন হয়েছিল, গাড়ি ভাঙচুর হতো, ইস্টবেঙ্গলের লোকেরা তারা গিয়ে ওখানে গিয়ে হামলা করতো, ওখানকার লোকেরা এখানে হামলা করতো। বহুবার এমন ম্যাচ হয়েছে, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ আমি কভার করতে গেছি, আমাদের মাথার উপর দিয়ে প্রচণ্ড বড় বড় পাথর ইট ছুটে যাচ্ছে, আমরা প্রেস বক্সে নিচু হয়ে বসে আছি, পাছে আমরা চোট না পাই। এবং একবার তো যখন ওপর থেকে নামছিলাম, তখন এক দাদা থুতু আমার গায়ে দিয়ে দেওয়া হলো। সেসব তো আমরাও ফেস করেছি, তোমরাও অনেকটা ফেস করেছিল, কিন্তু এখন যেটা নেই আর কি বলতে গেলে, অনেকটাই ফেস করেছি এখনো। মানে এখন এটা অন্য ট্রেন্ড হয়েছে। এখন হচ্ছে যে ক্লাব কর্মকর্তাদের হাতে হচ্ছে সমস্ত এই ফ্যান ক্লাবগুলো তারা নিয়ন্ত্রণ করছে, কতগুলো ফ্যান ক্লাব নিয়ন্ত্রণ করছে, তাদের কিছু টাকা পয়সা দেওয়া হয়, এবং এটা খুব একটা খারাপ দিক আমি বলবো না। একটা ভালো দিকও আছে, আমি বলছি, ধরো আমি তো বিদেশে অনেক ফুটবল টুর্নামেন্ট করতে গেছি, জানো আর্জেন্টিনায় তো এরকম ধরো রিভার প্লেট ভার্সেস দুটো ক্লাবের মধ্যে বড় ভাস্কো ক্লাব বলো, রিভার প্লেট বলো, বা এইরকম বড় বড় ক্লাব আছে যারা তাদের এর মধ্যে প্রচণ্ড আকচি আছে, সেইখানে কিন্তু এই ফ্যান ক্লাবগুলোকে রিপ্রেজেন্টেটিভ থাকে এক্সিকিউটিভ কমিটিতে। এবং ফ্যান ক্লাবের যদি ফ্যান ক্লাবগুলো যদি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করে, ক্লাবের সমস্ত সিদ্ধান্তের ব্যাপারে তারা যদি একটা কি বলবো একটা কোথাও মানে একটা বার্ডস ভিউ দিতে পারে, সেখানে আমার মনে হয় অনেকটা বেটার। কিন্তু এখানে ব্যাপারটা অন্য হয়ে যাচ্ছে, উল্টো হয়ে যাচ্ছে। এখানে তো কন্ট্রোল বাই দ্য ক্লাব হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করছে এবং সেটা কিন্তু ট্রোলিং বলুন, মানে যে আপনাদের এগেইনস্টে লিখবে আপনাকে সঙ্গে সঙ্গে। আমি এখন মাঝে মাঝে ভাবি যে আমরা যে ধরনের খুল্লাম লিখতাম, মানে আমার জীবনেও একটা দিন এমন এসেছিল, আমি মোহনবাগান ক্লাব থেকে ফিরছিল, আমাকে গলায় চাকু ধরা হয়েছিল। আমার হচ্ছে আমার গাড়ি আটকে দিয়ে এইটাই হয়েছিল। কিন্তু মানে এই যে সিচুয়েশনটা এরকম চলে গেছে, সোশ্যাল মিডিয়ার এই যুদ্ধটা, আমার মনে হয় এই যে মানে কি বলবো, এই ছেলেগুলো যারা এই যুদ্ধটা করে বসে বসে বাড়িতে, তারা নিজেরা বোধহয় ফুটবল খেলেনি, এবং খেলেও নি, আমার ধারণা মাঝে মাঝে দেখেও না। ওটার একটা সাংঘাতিক একটা নিজেদের কি বলবো সমস্ত কিছু হতাশা প্রকাশ করার একটা জায়গা হয়ে গেছে। কোনো কিছু নেই, চাকরি পাচ্ছে না। আগে যেরকম একটা পাড়ায় মানে আমি বলবো বামফ্রন্টের আমলের পর থেকে বামফ্রন্টের একটা জেনারেশন, ফুটবলারদের জেনারেশনটা আমার নিজের চোখের সামনে দেখেছি যে কিভাবে নষ্ট হয়ে গেছে, এবং পাড়ার দাদারা তাদের হাতে ঝান্ডা ধরিয়েছে, লাল ঝান্ডা ধরিয়ে দিয়েছে, ফুটবল মানে জেনারেশনটাকেই নষ্ট করে দিয়েছে। ওইখান থেকে যে অধঃপতনটা শুরু হয়েছে, আর এখন কি হচ্ছে তুমি তো দেখতেই পাচ্ছ যে ফুটবল মাঠের অবস্থাটা কিভাবে একটা ছেলে বাঙালি ছেলে নেই।
ইস্টবেঙ্গল মোহনবাগান সেই ক্লাবের হয়ে খেলে না, তুমি রিলেট করতে পারবে না, কোনোভাবে কানেক্ট করতে পারবে না, এবং মনে হবে কি বিদেশি কতগুলো খেলছে, তুমি এটা আল নাসের খেলছে না গ্রিসের কোনো টিম খেলছে, তুমি সেইগুলো কোনো রিলেটই করতে পারবে না। আমরা বেস্ট টাইমটা মানে আমি বলবো 70 থেকে 70, 80 এবং 90-এর দশকের এই যে 30 বছর আমি ফুটবল জার্নালিজম করেছি, বেস্ট টাইমটা। এবং আমাদের লেখা যথেষ্ট গুরুত্ব দিয়ে লোকে পড়তেন, মিলিয়ে নিতেন আমরা ঠিক লিখছি কি ভুল লিখছি। মানে আমাদের একটা সময় এসেছিল যে সময়টায় মানে আমাদের প্রথম কমব্যাট করতে হয়েছিল তোমার এই টেলিভিশনের মানে স্যাটেলাইট টেলিভিশনকে, কারণ না মাঠে দেখতে পাচ্ছে, বাড়িতে বসে দেখতে পাচ্ছে, তুমি কি লিখছো সে একটা তার আন্দাজ থেকে যাচ্ছে। এবং আমাদের প্রথম মানে নিউজ চ্যানেলের লোকদেরও এরকম হয়নি, পলিটিক্যাল লোকদের ফেস করতে হয়নি, আমাদেরই প্রথম এটাকে কমব্যাট করতে হয়েছে। এবং আমাদের অনেক ভেবেচিন্তে বার করতে হয়েছে যে আমি কি এমন লিখবো যেটা 10 ঘন্টা পরের দিন সকালবেলা। আমার মনে হয় রূপদা এই জায়গাটা আপনি আপনার ফুটবল জার্নালিজম আমি খুব ক্লোজলি ফলো করেছি, আমার মনে হয় এই জায়গাটা আপনি খুব টেকনিক্যালি ওই খেলাটাকে বিশ্লেষণ আমি কেন গেলাম না আমি বলছি আমার মনে আছে আপনি ধরুন একটা মোহনবাগানের একটা গোল মনে আছে, আপনি পরের দিন লিখলেন যে সত্যজিৎ চ্যাটার্জির এই শটটাকে বলা হয় ডিঙ্ক শট, যেটা মাটির উপরে খানিকটা উপর দিয়ে যে এটা ইয়ে করবে। তো এই যে টেকনিক্যাল নলেজটা মানুষ পেল, সেটার জন্য একটা আমার মনে হয় একটা খিদে তৈরি। এটা বলছি এটা কেন, এই তাগিদটা কেন আমার ভেতরে এসেছিল আমি বলছি, কারণ একটা সময় আমরা লক্ষ্য করলাম, ধরো 80-র দশকের গোড়ার দিকে লক্ষ্য করলাম যে যখন কোনো ইম্পর্টেন্ট ম্যাচ হয় তখন কিন্তু এই প্রদীপ ব্যানার্জি, চুনি গোস্বামীদের ডাকা হয়, শান্তর মিত্র, রাইট। তো আমি একদিন গিয়ে খুবই মানে আশঙ্কা স্বরে বললাম যে আপনারা যদি এদের দিয়েই লেখান তাহলে আমরা কি করতে আছি এখানে, আর লেখাটা কাকে লিখতে হচ্ছে, আমাকেই লিখে দিতে হচ্ছে। তো দুটো ঘটনা ঘটলো, একদিন আমি প্রদীপ ব্যানার্জির অফিসে গেছি এবং 14 বছর আমি প্রদীপ ব্যানার্জির লেখা আনন্দবাজারে আমি নিজে লিখে দিয়েছি, তারপরে ওটা মানস চক্রবর্তী লিখতো। তো আমি একদিন গিয়ে আমার সামনেই প্রদীপদা ভুলে গেছে আমি বসে আছি, প্রদীপদা আরেকজনকে কর্তা ব্যক্তি অফিসার এসছেন তাকে বলছেন যে আমার লেখাটা উনি প্রশংসা করছেন, প্রদীপ তোমার লেখাটা দারুণ হয়েছে। আর আমি তো অন্যদের মতো ঘোস্ট রাইটিং করাই না, আমার সামনেই বসে বলছে। এবং সেদিনকে ওইটা দেখে আমার মনে হলো আরে কি করছি, তাহলে তো এগুলো চলবে না, লেখা বন্ধ করে দিতে হবে। আমি বন্ধ করে দিলাম লেখা। এবং পরে আমি কোয়েশ্চেন তুললাম যে তাহলে আমরা কি করতে আছি, আপনি যখন সিনেমার লেখা লেখান তখন তরুণ মজুমদারকে দিয়ে লেখান না তো, সত্যজিৎ রায়কে দিয়ে লেখান না তো, তাহলে আমরা কেন লেখার সুযোগ পাবো না? তাহলে এইটা করার পর তখন আমাদের অভিকবাবু বলেছিলেন, যে হেসে বলেছিলেন যে আমার উষ্মা দেখে, যে এই দিনটা বেশি দিন থাকবে না, তোমাদেরই লিখতে হবে। সেই দিন থেকেই আমি দেখলাম যে এমন কিছু আমাকে লিখতে হবে যেটা এরা লেখে না। তো তখন থেকে আমি বিদেশি, বিশেষ করে আমি বলছি গার্ডিয়ান, ইন্ডিপেন্ডেন্ট, লন্ডনে যে টাইমস, এই লেখাগুলো পড়তে শুরু করলাম। এবং সেইগুলো দেখে আমি বললাম ওরা ঠিক টেকনিক্যাল টার্মস ইউজ করে। যেমন মাঠের একটা ফুটবল মাঠকে যে 3 ভাগে ভাগ করা যায়, অ্যাটাকিং থার্ড, মিডল থার্ড এবং ডিফেন্ডিং থার্ড, এই জিনিসটা আমাদের কোনো কনসেপ্টই ছিল না, হয়তো ছিল কিন্তু এই যে টার্মটা ইউজ করে এইগুলো আমি করতে শুরু করলাম। ধরো একটা ম্যাচ আমার মনে আছে, সেদিনকে আমাকে একজন মনে করিয়ে দিল যে আপনি একটা ম্যাচ লিখেছেন এরকম, যে ফেডারেশন কাপে খেলা হচ্ছে তোমার সল্টলেক স্টেডিয়ামে, সেখানে আমি 3 গোল হয়েছিল ম্যাচটা। এবং আমি যখন আস্তে আস্তে মানে হাঁটতে আসছি অফিসের দিকে, তখন আমার মনে হলো যে নতুন আমি কি লিখতে পারি, তখন দেখলাম যে 3টে গোল নর্মালি গোলকিপাররা যে কোন হাইটগুলোতে গোল খায়, একটা হচ্ছে হাতের নাগালের বাইরে, একটা হচ্ছে কাঁচ সমান উঁচু শটে, আর একটা হচ্ছে গ্রাউন্ডার। তো ওই দিনের গোল, ওই গোলকিপারটা 3টে এইভাবে গোল খেয়েছিল, একটা হাতের নাগালের বাইরে, একটা শোল্ডার হাই শট, আর একটা হচ্ছে গ্রাউন্ডার। তো আমি ওইটা 3টে পয়েন্টের উপর অ্যানালিসিসটা করেছিলাম। পরের দিন দেখলাম যে লোকে প্রচণ্ড মানে খুব খুশি হয়েছে এই অ্যানালিসিসে। তো বারবারই আমাদের মনে হতো যে আমরা যেটা লিখছি, পরের দিন যখন লোকে বাড়িতে বসে ম্যাচ দেখেছে, লক্ষ লক্ষ লোক ম্যাচ দেখেছে, তারা মিলিয়ে দেখছে যে আমি ঠিক লিখছি না ভুল লিখছি। এই গণ্ডগোল হচ্ছে বেশি হতো, কি ডাউটটা হতো যে কোনটা পেনাল্টি হয়েছে, কোনটা পেনাল্টি হয়নি, কোনটা অফসাইড ছিল। মেনলি এই দুটো ইয়ের ওপর, লয়ের ওপর কিন্তু কনফিউশনটা হতো ফুটবল মাঠে। এবং যার জন্য আমি কি করতাম, আমি একটা অদ্ভুত প্র্যাকটিস করতাম আমার ফুটবল জার্নালিজম থেকে, যে আমি কোনোদিন ম্যাচের কোনো পয়েন্টস লিখতাম না, নোটসই নিয়ে যেতাম না। আমি যখন ম্যাচটা হচ্ছে তখন প্রথম মিনিট থেকে লাস্ট মিনিট অবধি আমি কমেন্ট্রি করে যেতাম মাথায় রাখার জন্য। এবং এইটা আমাকে শিখেছিলেন গোলাম মোহাম্মদ বাসা, ইন্ডিয়া টিমের কোচ ছিলেন এশিয়ান গেমসে প্রদীপদার, অরুণদার সঙ্গে। এই
গোলাম মোহাম্মদ বাশা আমাকে একদিন শিখিয়েছিলেন যে তুমি কমেন্ট্রি করতে করতে তোমার মনে হবে, মাথায় থাকবে কোন মুভ থেকে কীভাবে হলো, কটা পাস খেলে হলো, এগুলো সব মনে থাকবে তোমার। এবং পরে দেখলাম আশ্চর্যভাবে যে আমি নোটস নিয়ে যে সময়টা লিখতে বারবার কনসাল্ট করতে, এইটা দরকার হচ্ছে না, আমার মাথা থেকে এসে যাচ্ছে এবং আমি লিখতে বসার আগেই আমি ভেবে নিতে পারছি আমি কোনটা লিখবো বা কোনটা লিখবো না। তো এই যে টেকনিকগুলো, এগুলো তার জন্য আমাকে প্রচুর বই পড়তে হয়েছে। অ্যালান বলের বই, এরিক ব্যাটির তখন একটা বই ছিল, দারুণ বই ছিল যেটা ফুটবল টেকনিকের উপর, এগুলো পড়তে হয়েছে। প্লাস আমি ওই বাইরে, এবং যখন অলিম্পিক করতে গেলাম তখন দেখলাম যে পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবল রিপোর্টিংটা হচ্ছে স্প্যানিশ ভাষায় রিপোর্টিংগুলো, যেটা মানে আমি দেখেছি আর্জেন্টিনার একটা ম্যাচ দেখেছিলাম, একজন একটা ম্যাচ লিখেছিল, মানে আমি ওই ম্যাচটায় হাজির ছিলাম। পরের দিন যখন প্রেস সেন্টারে এসে ওর লেখাটা পড়লাম, তখন আমি তার আগে বার্সেলোনা যাওয়ার আগে আমি 1 বছর আমি স্প্যানিশ শিখেছিলাম, যদিও সেটা খুব একটা মানে খুব বেশি ছিল না, খুব অল্পই শিখেছিলাম, কিন্তু ওটা ইংলিশ দিব্যজ্যোতি মুখোপাধ্যায়ের কাছে। তো ওটা কিন্তু তখন একটা হলো যে ওইগুলোকে ট্রান্সলেট করতে পারতাম আমরা, ওগুলো কম্পিউটারে দিলেই ট্রান্সলেটেড হয়ে ইংলিশ ভার্সনে বেরিয়ে আসতো। তো সেগুলো পড়ে তখন মনে হলো আরে অদ্ভুত ব্যাপার তো, এরা কোন আসপেক্ট থেকে এই লেখাগুলো লিখছে, চিন্তার বাইরে। মানে ফুটবলটা যেমন আছে তেমনি ফুটবলের সঙ্গে অনেক কিছু আছে, সোশিও ইকোনমি আছে, পলিটিক্স আছে, অনেক কিছু আছে তার মধ্যে। তো সেই স্টাইলটা রপ্ত যেটা আমাদের ফর্মার ফুটবলার পারবে না। এই ফর্মার ফুটবলাররা তারা ইস্টবেঙ্গল মোহনবাগানে কি খেলে এসছে সেই সব পার্সপেক্টিভেই একটা ম্যাচ ডিসিশন। তুমি এখনও দেখবে যখন আমি টেলিভিশনে বসতাম অন্যদের সঙ্গে 80s 90s ফুটবলারদের সঙ্গে, তখন আমাদের সময় আমরা এই করেছিলাম, এইটাই হচ্ছে। তার বাইরে গিয়ে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড কি, নতুন কথা, কিচ্ছু ছিল না। সেগুলো কিন্তু আমার মনে হয়েছিল যে আমার আগে যারা ফুটবল লিখেছেন, বিশেষ করে আমি মতিদার নাম বলবো, মতিদাকে বিশেষ করে লোকে চেনে ক্রিকেট রাইটার হিসেবে, উনি কিন্তু তা নন। উনি ফুটবলটা যদি ওই মন দিয়ে ওইরকমভাবে করতেন, রেগুলার মাঠে যেতেন, পরের দিকে আর যাওয়া সম্ভব হতো না আমরা আসার পর থেকে, তাহলে কিন্তু আরও চমৎপ্রদ লেখাগুলো বেরোতো। কিন্তু মতিদার লেখায় সেই টেকনিক্যালিটি ছিল না, সেই শট মানে সেই যেমন প্রচুর শট আছে, যেমন বাইসাইকেল শটটাই আমরা প্রদর্শনী অমল দত্তর মুখ থেকে, উনি একটা ক্লিপিংস নিয়ে ঘুরে বেড়াতেন ওয়ার্ল্ড কাপে, তাতে দেখাতেন পেলে বাইসাইকেল শট মারছে। সেই শটটাকে যে সিজারিয়ান শট বলে, সিজারিয়ান শটের সাথে বাইসাইকেল শটের কি তফাৎ, এগুলো সমস্ত পড়তে ফুটবল ওয়ার্ডস বলে একটা বই হাতে এলো আমার। ফুটবল মাঠে যে সমস্ত ওয়ার্ডসগুলো ইউজ করা হয়, কি পার্সপেক্টিভ, সিজার্স মুভ, যেমন এটাকে কুয়েফের একটা স্পেশাল ছিল, মানে একটা টার্নিং ছিল, ক্রেপস টার্নিং, এরকম প্রচুর এক একটা মানে লেজেন্ডারি ফুটবলারদের এতে তোমার এক এক ধরনের স্কিল ওটার নামকরণ হয়ে গেছে। তো সেইগুলো আমি আমার লেখার ভেতরে গুজে দিতাম যে এইগুলো লেখাটা একটু আলাদা হবে, অন্যদের চেয়ে একটু অন্যরকম হবে। তো সেইটা করতে গিয়ে এটার জন্য যথেষ্ট সময় গেছে আমার। আনন্দবাজারের লাইব্রেরিতে আমাদের ইংল্যান্ডের পেপারগুলো আসতো, এইগুলো পড়ে ম্যাচগুলো জিজ্ঞেস করতে মানে তখন সাপ্লাইটা কি হয়েছিল, মানে তখন তো এত মানে ইন্টারনেট নেই, কিন্তু আনন্দবাজারে তোমার তো এইগুলো আসতো, গার্ডিয়ান আসতো, ইন্ডিপেন্ডেন্ট আসতো, হ্যাঁ টাইমস আসতো, আমাদের হয়তো 2 দিন পরে এলো বা 1 দিন পরে আসতো। কিন্তু যখন অভিকবাবু বুঝলেন যে এই ছেলেটার ইন্টারেস্ট আছে, তখন ওনার আগে প্রথমে এডিটারের ঘরে যেত, তারপরে উনি আমাদের আজকাল দীর্ঘদিন আমি টাইমস আর লাইফ আমাদের আসতো ওটা। আমি জানি না এখন কেউ দেখে কিনা, এইগুলো আমাদের এত সুযোগ থাকা সত্ত্বেও এখন দেখে কিনা, কিন্তু তখন আমি প্রত্যেক দিন রোমাঞ্চিত হতাম যে একটা ম্যাচ লিভারপুল ভার্সেস এসি মিলানের খেলা হয়েছে, একটা লেখা, আমার একটা খুব প্রিয় লেখক ছিলেন গ্যারি স্মিথ বলে, নিউ ইয়র্ক টাইমসে লিখতেন, তার লেখার আমি অন্ধ ভক্ত ছিলাম, এবং তিনি অদ্ভুত কয়েনেজ ইউজ করতেন ফুটবল ওই ম্যাচগুলো করতে গিয়ে। এবং মানে যেটা আমি এখন রূপায়ণ ভট্টাচার্যের ওর লেখার ভেতরে আমি মাঝে মাঝে খুঁজে পাই, যে অনেকগুলো জিনিস নিয়ে পারস্পরিক তুলনা করে অলংকার দিয়ে লেখাটাকে কী করে একটা মাত্রায় তুলে আনা যায়, এই জিনিসটা কিন্তু ওর গ্যারি স্মিথের লেখায় আমি পেয়েছিলাম। তো ফুটবল রিপোর্টিং ছাড়াও আমার আরও কিছু ছিল, ক্রিকেটটা বাদ দিয়ে অন্যান্য যে খেলাগুলো ছিল সেগুলো নিয়ে আমি যথেষ্ট মানে আমি খবর রাখতাম। আমি তাদের প্রত্যেককে মানে আমি চেষ্টা করতাম তারা ফুটবলারদের মতো তারাও উঠে আসুক খবরের কাগজে, এবং আমাদের মতো একজন আমার আগে ছিলেন চিরঞ্জীব বলে একজন রিপোর্টার ছিলেন, চিত্তদা, তিনি বিশেষ করে ধরো ভলিবল,
কাবাডি, খো খো এই ধরনের গেমসগুলোতে এমনকি আমাদের ফার্স্ট পেজেও বেরিয়েছে এই কাবাডির ফাইনাল বা ভলিবলের ফাইনাল, যখন প্রচুর লোক খেলা দেখতে যেত ওই সময়ের মাঝে। এখন সেগুলো যায় না, মানে কাগজেই বেরোয় না। জানি না, প্রচুর খেলা হারিয়ে গেছে, মানে খবরের কাগজ থেকে খালি আমি আইপিএলের খবর ছাড়া, আইএসএলের খবর ছাড়া, কখনো কখনো আই লিগে দুটো একটা ম্যাচ। তো এইটা দেখে মানে আমি বলছি আপনাকে যে আমরা একটা আমি নিজে চেষ্টা করেছিলাম অনেকবার যে অন্যান্য স্পোর্টসকে যদি এক্সট্রিম বাংলা আমাদের যে স্পোর্টস চ্যানেলটা রয়েছে, কিন্তু আমি দেখেছি লোকজনের ইন্টারেস্ট কিছু নেই। তোমাকে তো ইন্টারেস্ট জাগাতে হবে, মানে সেটাই বলছি যে এটাকে এটা আমি শুনেছি এটা মানে এইটা হচ্ছে আমি বলি মোহনবাগান একে অপরকে গালাগাল দেবে, খেউড় করবে, এইটার মধ্যে যতটা ইন্টারেস্ট দেখছি। এই খেউড় করার পরবর্তীতে এসে সোশ্যাল মিডিয়াটা অ্যাক্টিভ হওয়ার, অ্যাবসলিউটলি তাই। তার আগে পর্যন্ত কিন্তু আমি দেখেছি, আমি যখন আমি বলছি যে ধরুন আপনি যখন লিখতেন, আপনি বা পরবর্তীকালে আমি বলছি আজকালে একটা বড় একটা কন্ট্রিবিউট করে চাঙ্ক ছিল ওদের জন্য। আমি নিজে প্রচুর কাজ করেছি, আমি ছোট স্পোর্টসের যেগুলো আমরা তথাকথিত ছোট স্পোর্টস যেগুলোকে আমরা বলি আর কি, সেইগুলো নিয়ে আমি নিজে পার্সোনালি অনেক কাজ করেছি। মানে আমি অনেক সময় আমার টিমের ছেলেদেরও বলি যে আমি এখনো অবধি এই অ্যাথলেটিক্স বা ভলিবল বা যদি খোখোর যত কর্মকর্তাকে চিনি, তোরাও চিনবি না এখনো, কারণ আমরা ঘুরে ঘুরে মাঠটা করেছিলাম তাই। কিন্তু আমি বলছি যে পরবর্তীকালে যেটা হলো সেটা হচ্ছে যে আমি দেখেছি যে এই স্টোরিগুলো আমি যদি আজকে একটা যদি সুতীর্থা মুখার্জির একটা ইন্টারভিউ দিই, একটা উইকা মুখার্জির ইন্টারভিউ দিই, আমি গিয়ে ভিউ কাউন্টটা পাবো হচ্ছে হয়তো 300, মানে সেখানে একটা 30,000 লোক হয়তো। এইটা লোকে পড়ছে বা পড়ছে না, এটা মানে আমরা তো অন্য ক্ষেত্রে লোকে পড়ছে কি পড়ছে না বিচার করি না, এইখানে করতে হচ্ছে। আমাদের সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে একটা ভিউ কাউন্ট একটা ম্যাটার হয়ে যাচ্ছে। কিন্তু তোমাকে এমন কিছু লিখতে হবে যাতে ইন্টারেস্ট বাড়ে। আজকে তোমাকে একটু আগে আমি এই ন্যাশনাল গেমসে আমাদের বাংলার পারফরমেন্সের কথা বলছিলাম। আজকে সৌবৃত্তি মণ্ডল বলে একটি মেয়ে, সে সালকিয়ার মেয়ে, সেই মেয়েটি গিয়ে সোনা জিতেছে। আমি না সবসময় দেখি যে কোন খেলাটাই আমাদের ঐতিহ্য ছিল, কোন খেলাটা মানে ঐতিহ্য না থাকা সত্ত্বেও আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আজকে সাঁতারে আমাদের একটা ভালো ঐতিহ্য ছিল, ট্র্যাডিশন ছিল, ধরো অনেকদিন আগে থেকে আমি বলছি, সচিন নাগ থেকে শুরু করে মানে 51 থেকে গত 75 বছরে, মানে আমি লাস্ট 20 ইয়ার্সের কথা বলছি না, বুলা টুলাদের পরে আর সেরকম কেউ ওঠেনি। কিন্তু এই যে মাঝের 50 বছরে তো প্রচুর হায়দার আলী মীর, আকবর আলী মীর, ওরাও ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে এসেছে। হ্যাঁ, কিন্তু এই সময় তো ওরা এমন একটা বৃত্তের মধ্যে পড়ে গেল যখন এই নিয়ে ইন্টারেস্ট জানানোর লোক ছিল না। আমি তোমায় বলছি বুলা চৌধুরীকে কেউ চিনতো না। আমি যখন এশিয়ান গেমসের আগে 82 এশিয়ান গেমসের আগে 81-এ যখন উমেন্স গেমস করতে গেলাম, তখন এই বুলাকে দেখে আমি প্র্যাকটিস হচ্ছে পাটিয়ালা এতে সুইমিং পুলে এনআইএসে, তো সেখানে গিয়ে আমি দেখলাম একটা বাচ্চা মেয়ে অল্প হাইটের এবং সে অসাধারণ তোলপাড় করে দিচ্ছে সুইমিং পুলটা। তো আমি যখন জার্মান কোচ এসেছিলেন বার্নার্ড জনকে, আমার মনে আছে এখনো, তো ওকে বললাম যে এই মেয়েটা কে, মানে অন্যরা 20 বার যাতায়াত করে টায়ার্ড হয়ে যাচ্ছে, ও কিন্তু তখনও সাঁতরে যাচ্ছে। তখন বার্নার্ড জলকে আমাকে একটা কথা বলেছিলেন যে এই মেয়েটার নাম হচ্ছে বুলা চৌধুরী, এই মেয়েটা যদি আমরা জার্মানিতে পেতাম তাহলে একে দিয়ে আমি অলিম্পিক গোল্ড পেতাম। এই কথাটা বলেছিল আমার মনে হচ্ছে। ওই দিনকেই আমি ক্যান্টিনে দাঁড়িয়ে এই মেয়েটাকে ধরেছিলাম এবং তখন জানলাম যে চৌধুরী তো অনেক নন বেঙ্গলির পদবি হয়, আমি জানলাম ওই মেয়েটা হচ্ছে রিস্টার মেয়ে। হ্যাঁ, তো তারপর থেকে একটা কিন্তু বুলা চৌধুরী এইরকম অনেক প্লেয়ার আছে যারা আমি দেখেছি লেখালেখির ফলে লোকের ইন্টারেস্ট। দিব্যেন্দুকে কটা লোক চিনত, আমি এইরকম অনেক বলছি, ধরো ইন্দ্রজিৎ মুখার্জি। একটা জিনিস হচ্ছে যে মানে ধরুন সেই সময়টা বলছি, এই যে সময়টার কথা আপনি বলছেন, সেই সময়টা আপনি যদি দেখেন একটা সঞ্জীব চক্রবর্তী, একটা সুরজিৎ ঘোষ, একটা বুলা চৌধুরী, পরবর্তীকালেও একটা উর্মিলা ছেত্রী, আপনি নাম পাবেন, আশিস দাস, এরকম কয়েকটা নাম পাবেন যারা হচ্ছে মোটামুটি কিন্তু একটা ন্যাশনাল স্তরে গিয়ে একটা ভালো জায়গায় পৌঁছে। আপনি এখন আপনার ওই সৌবৃত্তি ছাড়া আপনি নাম পাবেন না। আমি তবে সৌবৃত্তি আমি বলছি এইটি কিন্তু পাওয়া গেছে, আমি সেই বলছি একটা নাম পাবেন না, মানে এখন পাওয়া গেছে। এখন কটা কাগজ এই ছবি থেকে নিয়ে কটা স্টোরি করেছে, কেউ করে দুটো একটা কাগজে আমি দেখলাম যারা আমাদের মতো ঘুরে ঘুরে খবর সংগ্রহ করে, এরকম দু একজনকে দেখলাম। ধরো মামনি মণ্ডল বলে একটি মেয়ে, অ্যাথলেটিক্সে কোনো ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়া ইজ নো জোক। এই মেয়েটি একটা লং জাম্পের রেকর্ড করে চ্যাম্পিয়ন হলো, গোল্ড জিতলো। মামনি মণ্ডলকে নিয়ে আমরা কি করেছি, আমাদের কোন কাগজে কি বেরিয়েছে, কোন কতগুলো না, মানে আমাদের আমি বলছি যে বাঙালির স্পোর্টসের লয়ালটিটাই কমে গেছে, খেলাধুলার প্রতি যে লয়ালটিটা ছিল সেটাও ভীষণভাবে কমে গেছে। আমি একটা কথা বলছি, এইটা তো আমাদের
দেখিয়ে দিতে হবে, দেখো ওই খেলাধুলো করলে তোমাদের কিন্তু সারা জীবন ভাবতে হবে না। খেলাধুলোকে যে আমরা তো এখনো অ্যামেচার স্তরে রেখেছি, আমরা খেলাধুলোটাকে বাপ মা কী চায়, বাপ মা চায় আমার মধ্যবিত্তরা চায় আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য কিছু হোক, আর গরিব ঘরের ছেলেরা তাদের মনে করে যে আমাদের। আপনার কি মনে হচ্ছে ধরুন মানে আমি যেটা প্রসঙ্গটা তুলছিলাম, ধরুন সাঁতারে এই কয়টা নাম আমি বললাম, ধরুন আপনি যদি অ্যাথলেটিক্সের দিকে তাকান, একটা জ্যোতির্ময় শিকদার, একটা সুস্মিতা সাহা, সরস্বতী সাহা, একটা সোমা বিশ্বাস, একটা ধরুন সুস্মিতা সিংহ রায়, হ্যাঁ পিঙ্কি প্রামাণিক, এরকম বেশ কয়েকটা ছেলে। আমি সুস্মিতা সিংহ রায়ের কথা বললে তো, সুস্মিতা সিংহ রায়কে আমি আবিষ্কার করেছিলাম মেদিনীপুরে একটা জায়গায়। আমি একদিন গিয়ে ওখানে দেখছি একটা মাঠে খড়ের বিচালি পাতা আছে আর একটা মেয়ে হাই জাম্প প্র্যাকটিস করে যাচ্ছে। তো আমি দেখলাম যে আরে মেয়েটা তো যে কোনো সময় ইনজিওর্ড হয়ে পড়বে, কিন্তু ছিপছিপে লম্বা মেয়েটি পটেনশিয়ালিটি আমি দেখেই মনে হলো এর ভেতরে পটেনশিয়ালিটি আছে। তো তখন আমি ওইখানে আমাকে কেষ্টপালকে তুমি চেনো, যিনি মোহনবাগান এই আইএফের ট্রেজারার ছিলেন, উনি মেদিনীপুরের লোক, ওকে জিজ্ঞেস করলাম মেয়েটা কোথায়, মেয়েটা জিজ্ঞেস করুন তো আমি একটু কথা বলবো। বলো মা ওখানে দেখুন উল বুনছে বসে বসে। তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনার মেয়ে তো এত ভালো করছে, এত ভালো হাইট জাম্প করছে, তা আপনি একটু কলকাতায় নিয়ে যান না কেন? বলো আমার কি হবে, আমার হাজব্যান্ড হচ্ছে কনস্টেবল, তো হাওড়ায় পোস্টেড, আমি কি করে নিয়ে যাবো? আমি বললাম আপনি এক কাজ করুন, আমি আনন্দবাজারের ঠিকানাটা দিয়ে দিচ্ছি, এর বাবাকে বলুন সুস্মিতাকে নিয়ে যান, আমার অফিসে আছে। ভদ্রলোক এমন একটা দিনই এলেন, সেদিনকে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ, মানে সল্টলেকে মানে প্রচণ্ড ভিড়, সেই ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ ছিল। আমি তাও এনআইএসে নিয়ে গেলাম, আমাদের সাই কেন্দ্রে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ওখানে গিয়ে প্রথমে যিনি ছিলেন অ্যাথলেটিক্স কোচ, তিনি খেলা দেখতে এসেছেন, আর ওই ভিড়ের মধ্যে খেলা ওকে কে খুঁজে বার করবে? তখন কুন্তল ছিল, কুন্তল রায় তখন ছিল। ওকে বললাম দেখো আমি বলেছি একে আসতে, তুমি এদের ট্রাই করো, এই মেয়েটির হবে আমার মনে হলো। তো এইরকম তো তোমার, এবং পরে দেখা গেল যে হেপ্টাথলনে চ্যাম্পিয়নও হয়েছে। তো এই তো তোমাকে তো একটা জার্নালিস্টের কন্ট্রিবিউশনটা আছে, আমরা তো এরকম প্রচুর করেছি। তো ইন্টারেস্টটা জাগাতে হবে। আমি এই তো বলছি যে মামনি মণ্ডল ধরো, আমার একটা জিনিস বলুন, আমার যেটা জানতে ইচ্ছা করছে বারবার করে, যে ধরুন আমি বলছি যে ধরুন অ্যাথলেটিক্সে একটা এরকম একটা, ধরুন টেবিল টেনিসে ধরুন একটা মৌমা, অরূপ বসাক, মান্তু, অনিন্দিতা, পৌলমী, সৌম্যদীপ, একটা চাঙ্ক, মানে একটা চাঙ্ক ছিল যেটা হচ্ছে ভালো ভালো ইয়েদের প্লে পেয়েছিলাম। ধরুন ওদিকে ধরুন আমার মনে আছে অনিলাভ, আমার মনে আছে 2003 সালে আমার মনে আছে ন্যাশনাল গেমসে আমাদের মানে 10 জনের টিমে আমাদের 7 জন ছিল বাংলার। তারপরের বছর আমরা 5টা গোল্ড মেডেল পেয়েছিলাম। এই যে মেয়েগুলোর কথা বলছি, ন্যাশনাল গেমসে আমরা 5টা সোনা জিতেছিলাম। এটা কেন গেল আজকে, কেন গেল আজকে? এই সেটাই আমি বলছি তোমাকে, আমি বলছি এটাই আমাদের একটা ব্যাধি। আমাদের এখানে কি হলো, যখন আমাদের বিটিটিএ যারা এই সমস্ত প্লেয়ারগুলোকে তুলছিল খুঁজে খুঁজে, তখনই 3টে ভাগ হয়ে গেল আমাদের এই অ্যাসোসিয়েশন। WBTTA শুরু হলো, WBTTA শুরু হলো, ওদিকে নর্থে শুরু, মানে তোমার নর্থ বেঙ্গলে শুরু হলো। এই করে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, কারণ এটার পেছনে দিল্লির একটা কনস্পিরেসি ছিল। তারা দেখছিল যে এই তো এমন সব প্লেয়ার এরা প্রডিউস করছে, আমাদের তো কিছু হচ্ছে না। তুমি দেখো এই যে ভাগবাটোয়ারা হয়ে যাওয়ার পর যখন এদের সব ধ্বংস হয়ে গেল, তখন দেখো মনিকা ফাত্রা উঠে এলো। ওদের এখনো পর্যন্ত যে অহিকা বা কৃত্তিকা বা এই পয়মন্তী বৈশ্য, সুতীর্থা, এই যে ছেলে এখনো যে খেলে যাচ্ছে, এখনো মৌমা যে টিমের 5th মেম্বার হয়ে খেলে যাচ্ছে, তো ওই সময়কার যে অনুশীলন করেছিল, যে অ্যাটেনশনটা পেয়েছিল, তারই নজির এটা। এখনো পর্যন্ত আমি বিশ্বাস করি যে এই অ্যাসোসিয়েশনটাকে যদি আবার ঠিক মতো সলিড দাঁড় করানো যায় না, তুমি 3টে বছর দাও, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, ওদের 3টে বছর হাতে টাইম দাও এবং প্রতি বছর 5 লাখ টাকা করে ওদের অনুদান দাও, তুমি দেখবে আবার বেঙ্গল টিম আবার ওই 7টা মেডেল, গোল্ড মেডেলের মধ্যে 5টা অন্তত আনবেই। এই যে লেখালেখি করে সরকারকে বাধ্য করা বা অ্যাসোসিয়েশনগুলোকে রাইট পথে চলতে বাধ্য করা, এগুলো তো হচ্ছে না। এত পলিটিক্যাল ইন্টারফারেন্স হচ্ছে যে এখন আর লোকে দেখতেও ভয় পায়। হ্যাঁ, জার্নালিস্টরা সেইখান থেকে উইথড্র করে নিয়েছে নিজেদের। কি দরকার বাবা আমার লিখে, আমার তো কিছু হবে না, এই একটা সিস্টেম হয়ে গেছে এখন। আর তুমি আজকে ধরো বিভিন্ন জায়গায় একটা আমি দেখতে পাচ্ছি পুরনো প্রাক্তন খেলোয়াড়দের, তারা একটা করে একাডেমি সর্ট অফ থিং করছে। সব খেলায় দেখবে আছে, ক্রিকেটে তো গোছা প্রত্যেক পার্কেই দেখবে একজন ফরমার প্লেয়ার নেমে পড়েছে, মাসে 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা রোজগার করছে। একটা প্লেয়ার নেই, কিন্তু একটা প্লেয়ার রঞ্জি খেলাতে পারেনি,
বা যাকে খেলিয়েছে তারা আবার ওই যে ক্যাম্পগুলো চালায় তাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, তুই আন্ডার 14 নিয়ে তোর ছেলে যাবে ন্যাশনাল মানে সিনিয়র টিমে, আমার ছেলে যাবে বদলে, এই ভাগাভাগি ভাগ বাটোয়ারার সেবির লোকগুলো করছে। সিবি তো নেই, বাঙালি ছেলে কোথায় নেই তো, এইটা মাঝে এইটা হচ্ছিল, তুমি দেখো না এবারে কি একটা কাণ্ড হয়েছে, ভিন রাজ্যের প্লেয়ার আধার কার্ড বদলে দিয়ে তাকে ক্লাবের হয়ে খেলাচ্ছে। এগুলো তো সমস্ত মানে আমাদের সময় হলে তো মানে ভাবতেই পারতো না যে এই ধরনের জিনিস ওরা করতে সাহস পাবে। এখন ওরা অবলীলাক্রমে করে যাচ্ছে, কেউ বাধা দেবার নেই, কেউ লেখার নেই, সোশ্যাল মিডিয়ায় তাদেরও এইসব ব্যাপারে জানে না তারা। লিখলে আপনি সোশ্যাল মিডিয়াতে যেভাবে ট্রোল হবেন, কারণ প্রত্যেকেরই একটা যে আপনি ধরুন পলিটিশিয়ানই হোক, ক্লাবগুলোই হোক, যেটা বললাম আপনি ক্লাবগুলোর হাতে হচ্ছে ফ্যান ক্লাব, মানে যেটা উল্টো হওয়া উচিত ছিল, ফ্যান ক্লাবগুলোর হাতে, ফ্যান ক্লাবগুলো এত পাওয়ারফুল হওয়া উচিত ছিল যে ক্লাবকে সঠিক পথে চালনা করতে পারে, উল্টো হয়ে গেছে এখানে যে ক্লাব চালনা করা হচ্ছে ফ্যান ক্লাব। আমার একটা উদাহরণ দিচ্ছি, আমেরিকা, ল্যাটিন আমেরিকায় মারাডোনা অত ভালো প্লেয়ার, ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, সবচেয়ে ভয় পেত ওই ফ্যান ক্লাবগুলোকে। ওদের বাভা ব্রাডস বলে একটা ফ্যান গ্রুপ আছে, মানে তাকে মারাডোনা তাকে হাত কতলে চলতে হতো, এবং যেখানে খেলা হতো ওদের মারাডোনার নির্দেশ ছিল যে 100 লোককে অ্যাসোসিয়েশনের খরচায় সেখানে পাঠাতে হবে, আর্জেন্টিনা টিম যেখানে খেলবে। আমি নিজের চোখে দেখে এসেছি, মানে এত পাওয়ারফুল হচ্ছে এই ফ্যান ক্লাবগুলো। আমাদের এখানে কোথায়? আমাদের এখানে তো সমস্ত এই কর্তা সেই কর্তা, তারা এইগুলো নানাভাবে ইয়ে করে, ইউজ করে, সেগুলো ইউজ করে, কর্মকর্তারা ইউজ করে নিচ্ছে এখন সেটা। আমাদের এখানে আমি বলছি মানে কি শোচনীয় অবস্থা হয়ে গেছে বাংলার খেলাধুলোয়। আমরা যেহেতু এখন একটু বৃত্তের বাইরে, মানে তুমি দেখো একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি গত 15-20 বছরে। একটা সেই লাস্ট যেটা হয়েছিল তোমায় অনেক খাতায় কলমে দেখিয়ে দেবে, এই কল্যাণীতে হয়েছে, বারাসাতে হয়েছে, অমুক জায়গায় হয়েছে, তমুক জায়গায় হয়েছে। একটাও তুমি সাব গেমসের ম্যাচ করতে পারবে এইসব মাঠগুলোতে? সাব গেমসের ম্যাচও করতে পারবে না। আজকে ধরো 2031 সালে এশিয়ান কাপ খেলা হবে, ফুটবলের এশিয়ান কাপটা ইন্ডিয়াতে হবে, আমরা বিট করছি। তুমি ম্যাচ পাবে, তুমি এখানে তোমার এই টুর্নামেন্টটা করতে সাহস পাবে? এখানে তুমি পাবে না। সব চলে যাবে কিন্তু গুজরাটে অথবা পুনেতে অথবা দিল্লিতে, এখানে তুমি পাবে না, কারণ সেই ইনফ্রাস্ট্রাকচারটাই আমাদের এখানে নেই। একটাই মাত্র মাঠ এখানে, সেখানেও সারা বছরে তোমার 50-60টার বেশি ম্যাচ হয় না। তাই সাদা হাতি পুষে আমার লাভটা কি? ওখানে প্র্যাকটিসও করতে দেওয়া হয় না। এখন অ্যাকচুয়ালি সল্টলেক স্টেডিয়ামের ক্ষেত্রে যেটা হচ্ছে প্রচুর ভাড়া, সেই জন্য ক্লাব 16 লাখ টাকা ভাড়া দিতে হয় সব মিলিয়ে। কে অ্যাফোর্ড করতে পারবে বলো তো? এটা তো গভর্নমেন্ট প্রপার্টি, তো এইটা তাতে কোনো কনসেশন দেবে না গভর্নমেন্টের, তোমার তারা এগুলো কনসেশন দেবে না। ফুটবল চর্চাটাই স্টেডিয়াম থেকে উঠে যাবে। ওখানে এত ভালো একটা অ্যাথলেটিক্স ট্রাক আছে, তো কোথায় প্র্যাকটিস করবে? একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে গিয়ে এই যে মামনি বলে মেয়েটা সাঁইতে প্র্যাকটিস করে, সে কী করে ট্রাকে দৌড়বে যে যদি সারা বছর ওইখানে না প্র্যাকটিস? একটা সিনথেটিক ট্র্যাক বলছে তো ওইখানে আছে, ওখান থেকে প্র্যাকটিস করে ওটা। এই মেয়েটি হচ্ছে জিরাটের মেয়ে, হুগলির জিরাটের মেয়ে। ওই মেয়েটা যে ওখান থেকে উঠে এসছে, এবং সেটা যে ন্যাশনাল গিয়ে যে মেয়েটা ওখানে শো করছে যে ও করতে পারে, ওকে একটু ভালো ট্রেনিং দিলে বা ইয়ে করলে। সর্বোপরি হচ্ছে কি হচ্ছে আমাদের এখানে মানে যে গভর্নমেন্ট, মোদি গভর্নমেন্ট, আমি কোনো দ্বিধা নেই যে মোদি গভর্নমেন্ট আসার পর খেলোয়াড়দের এত সুযোগ সুবিধে, এত এক্সপোজার, বিদেশে যাওয়ার সুযোগ, কোচের সুযোগ, যা টাকা পয়সা খরচা করছে, এমন আমরা কোনোদিন শুনিনি যে তোমার বড় কোনো অলিম্পিক্স বা এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমস আসার আগে গভর্নমেন্ট থেকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি মানু বেকার, তোমার কি দরকার তুমি বলো, তোমার কাছ থেকে আমি খালি রেজাল্টটা চাই। মানু বেকার একটা হিসেব দিয়ে দিল, 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা হয়েছে প্যারিস অলিম্পিক্সে। মেজরলি এখন স্পোর্টসম্যানরা বাইরে ট্রেডিং করে, তুমি এই যে মেজরলি করে 1.5 কোটি 2 কোটি টাকা পর্যন্ত, 2 কোটি টাকা পর্যন্ত স্যাংশন করেছে একজন, মানে কিছু দিনের জন্য নয়, মানে পুরো সারা বছর। নীরজ চোপড়া কতদিন এখানে থাকে? সারা বছর। তো সেইটা তো এই সুযোগটা তো আর আগে ছিল না, এখন হয়েও গেছে। আমি টোকিও অলিম্পিকে গেলাম, তো আমি দেখলাম ওদেরকে কাছ থেকেই দেখলাম যে, আমি দেখলাম যে এখন আর না ওই পার্টিসিপেট করতে যায় না, এখন কিন্তু কম্পিট করতে যায় রীতিমতো। হ্যাঁ, একদম ঠিকই বলেছো। জওহরলাল নেহরু যখন আমাদের 51-এ এশিয়ান গেমসে স্টার্ট হলো, উনি বললেন একটা অদ্ভুত কথা বললেন, ওইখান থেকে বোঝা যায় যে দেশটা তখন গড়ছে, তৈরি হচ্ছে, কোথায় একটা কম্পিটিটিভ। তো উনি বললেন যে কম্পিটিশন না, আমরা পার্টিসিপেশনে বিশ্বাসী। ওই যে মাথাটা খেয়ে দিলেন জওহরলাল নেহরু, আমাদের মাথায় ঢুকিয়ে দিলেন পার্টিসিপেশন করলেই হবে। ওইটাই চলছে আমাদের ওখান থেকে। এখন কিন্তু জোকে যাচ্ছে কম্পিটিশন করতে,
এটা ঘটনা, এটা যাচ্ছে এবং মেডেল আসছে। আমি যে অলিম্পিকগুলো করেছি, আমি কখনো মেডেল আনতে দেখিনি। আমরা যখন যেতাম আমরা খালি হাতে ফিরতাম, যার জন্য আমি যাওয়া বন্ধ করে দিলাম। যে কি হবে গিয়ে ওখানে আমরা অন্যদের সাকসেসের লেখা লিখবো, আমার জোরকে এখন তো তাও দেখছি যে 5টা 6টা 7টা করে মেডেল আসছে। তো সেইগুলো এবং কোন খেলায় আসছে দেখো, যে খেলাগুলো মানে আমাদের সবচেয়ে বেশি নেগলেক্টেড খেলা আমাদের এখানে স্পেশালি। অনেকদিন পরে আমার মনে হয় রূপক দা মানে ইন্ডিয়া ওটা অন্তত বুঝতে পেরেছে যে কোন কোন খেলা আমাদের যাওয়া উচিত অ্যাকচুয়ালি, যেটা অনেক প্রায়োরিটি গেমস গুলো। এটা হয়েছে কেন জানো তো, অলিম্পিক মিশন সেল বলে একটা অর্গানাইজেশন হয়েছে, টপ র্যাঙ্কিং এর প্লেয়ারদের নিয়ে, যারা এই পলিসিগুলো ঠিক করে। এবং তারা কি করে, তারা সাজেশন দেয় টপ অফ দ্য অলিম্পিক প্রোগ্রাম, টপস বলে একটা সেল হয়েছে গভর্নমেন্টে। তারা তাদের কাছে রেকমেন্ড করে এই ছেলে মেয়েগুলোকে তুমি রাখো, সারা বছর মদত দিয়ে যাও। তার তলার লেভেলে, সিনিয়র লেভেলের তলায় খেলো ইন্ডিয়া বলে একটা চালু করেছে। সেখানে যত আন্ডার এজ খেলোয়াড়, তাদের সমস্ত ট্রেনিং হয় এবং তাদের স্কলারশিপ দেওয়া হয়। মানে খুব আশ্চর্যের ব্যাপার, খেলো ইন্ডিয়ার কোনো সুযোগ বাংলা নেয় না। কেন নেয় না ভগবান জানে। ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম বলে এটাকে এখানে চালু করা হয় না। আমি জানি না মানে আমাদের এখানে কি চলছে, মানে কিভাবে খেলাধুলোটা হচ্ছে। আমরা যদি থাকতাম এখন প্রফেশনে, সেই আগের মতো থাকতাম, তাহলে কিন্তু আমরা চেপে ধরতাম যে কেন এখানে পার্টিসিপেট করবে না। এই সুযোগটা নিচ্ছে কি উত্তর পূর্ব রাজ্যগুলো, যে সেভেন সিস্টার, ওদের ওখানে আর কিছু করার নেই, তারা এগুলো করছে। এবং তারা দেখো আমাদের মেডেল ট্যালিতে আমাদের থেকে অনেক ওপরে আছে। আজকে আমাদের 14 নম্বরে নেমে গেছে। আমরা আরও আগে বামফ্রন্টের আমরা 21 ছিলাম, এইবারে দেখলাম 14তে শেষ করেছে গিয়ে। হ্যাঁ, 16টা গোল্ড, 47টা টোটাল মিলিয়ে। তো তোমাকে তো মানে কি বলবো, ফেডারেল স্ট্রাকচারে থাকতে গেলে অন্যরা সেই সুযোগটা নিয়ে যাচ্ছে। আজকে তুমি বলো যে 2036 সালে যদি অলিম্পিক ইন্ডিয়াতে হয়, আমার মনে হয় 2036-এ পাবে না, হয়তো আমাদের 2040-এ পাবে। যদি হয় তাহলে অলিম্পিক স্পোর্টস করার মতো আমাদের একটা ভেলোড্রাম আছে, একটা ফুটবল স্টেডিয়াম আছে। গুজরাট দিয়ে নেবে না, গুজরাট দিয়ে নেবে, সমস্ত তৈরি হচ্ছে ওরা ওখান থেকে। তুমি মোটেরা স্টেডিয়াম হচ্ছে 1 নম্বর হয়ে গেছে, ইডেনকে হারিয়ে দিয়েছে। এবং মানে আমি দোহাতে গিয়েও দেখলাম, দোহাদের ওখানে যারা ওয়ার্ল্ড কাপ অর্গানাইজিং কমিটির সঙ্গে যারা কাজ করেছেন তাদের অনেকের সঙ্গেই কথা হচ্ছিল যে এদের এই প্ল্যানগুলো করছে। ধরুন দোহা পরের অলিম্পিকের প্ল্যান করছে হচ্ছে 50-তে আবার একটা অলিম্পিকের জন্য ওরা করেছে। এই 50-র প্ল্যানটা কিন্তু ওরা মানে ওই 48 নাগাদ করে ট্রাই করবে। ওরা কিন্তু প্ল্যানটা এখন থেকে শুরু করেছে, মানে শুধুমাত্র স্টেডিয়াম ইনফ্রাস্ট্রাকচার বা স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার না, টোটালি শহরটাকে। ধরুন এই যে দোহাতে যে জায়গাটা ফাইনালটা হয়েছিল, লুসেল স্টেডিয়ামটা, যেটা সেটা একদম একটা নতুন জায়গা ওরা ক্রিয়েট করেছিল জাস্ট ফর দ্য ওয়ার্ল্ড কাপ ফুটবল। তো এই যে দীর্ঘমেয়াদী সাকসেসফুলি করেছে দোহা, ওইটুকু ছোট্ট একটা দেশ, শহরের মধ্যে অতগুলো জায়গায় 30 কিলোমিটার রেডিয়াসের মধ্যে অতগুলো স্টেডিয়াম করে দিয়েছে। মানে আমি যাইনি, কিন্তু এখানে বসে সব ওই বাইরের কাগজগুলো পড়তাম, তো সমস্ত খবর রাখতাম। এবং যে কৃতিত্বের সঙ্গে এরা করেছে, এরা অলিম্পিক যে কোনো দিন পেয়ে যাবে। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ করেছে, অলিম্পিক। এখন নেক্সট ডেস্টিনেশন আমার মনে হয় স্পোর্টসের ডেস্টিনেশন হচ্ছে সৌদি আরব। সৌদি আরব যেভাবে টাকা খরচ করছে এই মুহূর্তে, ক্লাব কাপ করবে, বা ধরুন মানে আমি বলছি যে মানে এটা শুরু হয়েছে ধরুন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে আসা থেকে শুরু হয়েছে। এটা কিন্তু এটা একটা পার্ট অফ দ্য প্রোগ্রাম, এটা ওরা শুরু করেছে। মানে লোকের অ্যাটেনশনটা নিয়ে এলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দিয়ে, এবার আস্তে আস্তে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করে যা ওরা বিট করতে চাইছে। এবং টোটালি এটা সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। আমি বলছি দেখো, আমার খুব আক্ষেপ লাগে, বাড়িতে বসে যখন থাকি আক্ষেপ লাগে, এই যে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচটা হলো, ম্যাচটা ড্র করে চলে গেল বাংলাদেশ, একটা মাত্র প্লেয়ার বাইরে থেকে এনে, যারা ইয়েতে খেলে, শেফিল্ড ইউনাইটেডে খেলে, হামজাদ দেওয়ান চৌধুরী বলে একটা ছেলেকে, হোল টিমটা ইন্সপায়ার্ড হয়ে গেল। এমন কিছু খেলেনি, তা সত্ত্বেও ইন্ডিয়ার থেকে ড্র করে পয়েন্টটা নিয়ে চলে গেল। আচ্ছা, আমাদের এখানে এই যারা পার্সনস মানে ইন্ডিয়ান অরিজিন, PIO বা ধরো NRI যে প্লেয়ারগুলো খেলে, তাদের কেন নিয়ে আসা হবে না? কোনোদিন চেষ্টাই হয়নি। চেষ্টা হয়েছে ওই সময় মাইকেল চোপড়া টোপড়া যখন, আমি 30 বছর আগে, আমি প্রচণ্ড আনন্দবাজারে তখন আমার একটা ছিল, আমি প্রচণ্ডভাবে লেখালেখি করেছিলাম। প্রিয়ঞ্জন দাসমুন্সী সে চেষ্টা করেছিল, কিন্তু আমাদের এখানে নাগরিকত্বের প্রবলেম, কোনো প্রবলেম। আজকে যদি হোম মিনিস্ট্রি মনে করে যে আমাদের দেশের স্বার্থে, যে লোকটা
আমাদের ব্রাজিলে গিয়ে প্রাইম মিনিস্টার ব্রাজিলে গিয়ে বলেছিল, যাওয়ার আগে বলেছিল আমি আমাদের ফুটবল টিমটার কেন অবস্থা, ব্রাজিলে যাচ্ছে, আমি গিয়ে ওদের সাথে কথা বলবো, এবং কোচ এখানে যাতে নিয়ে আসে সেই ব্যবস্থা করেছিল আজ থেকে কয়েক বছর আগে। যে লোকটা এইভাবে বলতে পারে, তাহলে সেই লোকটাকে আমরা কেন বোঝাতে পারছি না যে আপনি 5টা বা 10টা বা 20টা ছেলে তাদের এখান থেকে আপনি সিটিজেনশিপ দেওয়ার ব্যবস্থা করুন। সেই সময় কিন্তু অনেকগুলো ছেলে ছিল, এখনো ছিল, মাইকেল চোপড়া বলুন, হরপাল আমি সিং বলুন। কয়েকদিন আগে এই ম্যাচটা, বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচটার পর আমি খুঁজে গুগল খুঁজে দেখলাম এরকম অন্তত 20টা ছেলে আছে যারা বাইরে ভালো খেলছে। সেই ছেলেগুলোকে তাদের এখানে নিয়ে স্বচ্ছন্দ, তুমি এই যে সিটিজেনশিপ ওপেন করছো, বলছো যে যারা 2 পাকিস্তানে ছিল, মানে বাংলাদেশ এবং মানে রিলিজিয়ানের কারণে অত্যাচারিত হয়েছে, তারা যে কোনো সময় ইন্ডিয়াতে চলে আসতে পারে, তাদের নাগরিকত্ব দেওয়া হতে। তুমি যখন এই নাগরিকত্ব আইনটা শিথিল করছো, তাহলে কেন তুমি খেলার উন্নতির জন্য এটা করবে না? তোমার যেখানে কি হয়, তোমার যদি মানে ডোমেস্টিক এটা না থাকে, রসদটা না থাকে, তখন তো তোমাকে বাইরে যেতেই হবে। এইটা যদি 5টা 6টা ছেলে যদি আজকে আরো ওইখান থেকে ভালো এইগুলো আনে, এবং কে লিখবে? এটা লিখতে হবে। আমি একজন আইএএস অফিসার যিনি দিল্লির সাউথ ব্লকে, আমি জহর সরকার নাম করেই বলছি, তাকে আমি ফোন করেছিলাম যে এটা কি এমন দুরূহ কিছু ব্যাপার, এমন কি কঠিন ব্যাপার যে আমরা বাইরে থেকে প্লেয়ার এনে খেলাতে পারবো না এখানে? বললো কোনো ব্যাপারই না, কাউকে কনভিন্স করাতে হবে। ধরো আমাদের স্পোর্টস মিনিস্টার বা অন্য কোনো জায়গার স্পোর্টস মিনিস্টার যদি স্পোর্টস মিনিস্ট্রির থ্রু দিয়ে আমাদের সেন্ট্রাল স্পোর্টস মিনিস্টারকে রিকোয়েস্ট করে, তিনি যদি হোম মিনিস্টারকে, তিনি যদি প্রাইম মিনিস্টারকে কনভিন্স করতে পারেন, ইজি হতে পারে। 10টা 5টা লোক ইন্ডিয়াতে ঢুকলো, ইন্ডিয়ান সিটিজেন পেলো, তাতে কী এসে গেলো? 140 কোটির দেশ আমাদের টিমটা তো হবে। তুমি আজকে যদি 2031 সালে আপনি বলুন না, জার্মানিতে আপনি দেখুন না, মানে সমস্ত সবটাই তো বাইরের, মানে যাদের ডুয়াল সিটিজেন। আমি 90-তে ওয়ার্ল্ড কাপ করতে গেলাম, তখন দেখলাম যে মানে টোটাল রেজিস্টার্ড প্লেয়ারের 10% তারা খেলে একটা দেশে, তাদের অরিজিন হচ্ছে অন্য দেশে। আপনি মরক্কোর কথা ভাবুন, অনেক দেশ এরকম বহু দেশ আছে। তুমি ছোট ছোট দেশ, জামাইকা, তারা ওয়ার্ল্ড কাপ খেলে গেল, এসে ফ্রান্সে এসে ওয়ার্ল্ড কাপ খেলে গেল। তাদের ওই যে ডোয়ান রাইট বলে ছেলেটি ইংল্যান্ডে খেলতো, সেই একাই ওই টিমটাকে নিয়ে কোয়ালিফাই করিয়ে দিয়েছে। তো এইরকম তো আমাদের দেশে করতে পারে। আমাদের দেশে কি এমন হাতি ঘোড়া, আমাদের 10টা 5টা লোক যদি এরকমভাবে সিটিজেনশিপ দেওয়া হয় দেশের যে বেটার জন্য। তো আজকে 2031 সালে যদি সত্যিকারের আমাদের এখানে এশিয়ান কাপ ফুটবলটা হয় বাই ভার্চু আমরা হয়তো মানে আয়োজন করছি বলে আমরা হয়তো চান্স পেয়ে যাব, কিন্তু কি হবে, রেজাল্টটা কি হবে? আর তো কটা বছর, 5টা বছর 6টা বছর আছে। তো এইটা যদি এখন থেকে প্রিপারেশন না, এখন থেকেই টিমটা প্লেয়ারগুলোকে আনতে হবে। আমি ওই সময়টায় প্রচুর লেখালেখি করেছিলাম, তখন আমাকে লোকে হেসেছিল। চুরি গোস্বামীর মতো লোক একদিন আমাদের অফিসে এসে আমাকে টিটকিরি মেরে চলে গেল। তো এইগুলো ওই লোকগুলোর মাথায় ঢোকেনি। ওই লোকগুলো যদি আজকে চাপ দিত যে হ্যাঁ উচিত, যা বলেছে ঠিক বলেছে, তাহলে কিন্তু হয়তো এই এর ভাদে আস্তে আস্তে বরফটা গলতে শুরু করতো। তারাও এখন আমাদের হাস্যকর করে আমার লাফিং স্টক করে দিয়ে চলে গেল। এবং আমি পরে প্রিয়ঞ্জন দাসপঞ্চীকে বলেছিলাম, বললো দেখ আমাদের দেবে না আমাদের এখানে। আমি অনেক কথা বলেছি নানা, যে দেবে না মানে এটা কি, এমন কি কঠিন কাজ আছে, এটা এমন কি বিরাট কাজ এটা যে সম্ভব না? সম্ভব হতে পারে আজকে যদি পাশের দেশটা করে। এবং তুমি দেখে নেবে যে এই সময়টা না, পাকিস্তানের প্রচুর প্লেয়ার খেলছে, হ্যাঁ অনেকে, সব তুমি শ্রীলঙ্কায় দেখো না, শ্রীলঙ্কায় খেলছে, পাকিস্তানে খেলছে, বাংলাদেশে খেলছে, এরপরে তো সাব ফুটবলেও জিততে পারবে না। আফগানিস্তানে এখনই জিততে পারে না, কেঁদে কোকিয়ে যেতে। তো আফগানিস্তানে খেলছে, আমাদের করতে অসুবিধে কোথায় আছে? আমি তো এই প্রোগ্রামে আমি অ্যাপিল করছি, আমাদের যে সিনিয়র প্লেয়ারগুলো আছে যারা ফুটবল নিয়ে বড় বড় বক্তৃতা ভাষণ মারে, তারা কেন এটা নিয়ে, ইস্যুটা নিয়ে কেন লেখালেখি করবে না? উচিত তাই আমাদের এখানে। খুব কড়া কথা একটা বলছি, এই প্লেয়ারগুলো করবে না কেন জানো তো? তার কারণ হচ্ছে তারা যে রেকর্ড করেছিল, কেউ যেন সেই রেকর্ডগুলো না ভাঙতে পারে। আজকে শুনতে খুব খারাপ লাগছে, আজকে আমাদের একটা সময় ধরো আমাদের দেশে যখন এশিয়ান গেমসটা হলো, তখন যে টিমটা আমাদের যে সেট অফ প্লেয়ার্সগুলো ছিল, সেই প্লেয়ারগুলো খারাপ ছিল না, কিন্তু আমাদের সেমিফাইনালেই আমরা যেতে পারলাম না, দিল্লিতে সৌদি আরবের কাছে হার হলো। আজকে যদি ওই এশিয়ান গেমস আমাদের দেশে আমরা ফুটবলটা জিততে পারতাম, তাহলে কি হতো, বহু লোকের কান কাটা যেত,
তাদের নামই করতো না কেউ। ক্রিকেট খেলাটার রমরমা হয়েছে এই কারণে জানো, তার কারণ হচ্ছে যে সচিন তেন্ডুলকরের নিন্দে কখনো গাভাস্কার করবেন না। উনি জানেন, গাভাস্কার জানেন, যদি সচিন তেন্ডুলকর খেলে, ধোনি খেলে, বিরাট কোহলি খেলে, খেলাটাই থাকবে, খেলাটা থাকবে, উনিও থাকবে, আর খেলা থাকলে আমিও উনিও থাকবো। থাকবেন। আমাদের এখানে দেখো তুমি নানা রকম বিদ্রুপে ভালো প্লেয়ারগুলোকে বিদ্রুপে এমন করেছে, আমি দিনের পর দিন দেখেছি যখন আমি নিজে ফুটবল রিপোর্টিং করেছি, কানে দিতাম না আমি, লজ্জা লাগতো এদের। কোথায় একটা জিনিস এই 82 কথাই এলেন, 82 মানে ধরুন সে সময় 82 তারপরে নেহেরু কাপ, এশিয়ান গেমস, ওই সময়টা আপনি যদি ইন্ডিয়া টিমটা দেখেন, মানে গোলে ভাস্কর গাঙ্গুলি থেকে শুরু করে সাইড ব্যাকে বলছি তো। কম্পটন দত্ত, শ্যামল ব্যানার্জি, মাঝখানে হ্যাঁ। মনোরঞ্জন খেলছে, কি ওদিকে হয়তো টিম ছিল বলো তো, আমরা পারতাম না। তখন হয়তো স্টপারে আর কে খেলছে, মনোরঞ্জনের সঙ্গে তরুণদের খেলেছে দীর্ঘ একটা সময়। তুমি তখন মাঝমাঠে তো মিহির- তাও এশিয়ার একটা সেকশন, মানে তুমি ওয়েস্ট এশিয়া, হ্যাঁ। আজকে তো সৌদি, কাতার, কুয়েত, লেবানন, সিরিয়া, এই টিমগুলো তখন ততটা স্ট্রং ছিল না। না। আমরা গিয়ে হারিয়ে আসতাম। তখন যা ছিল সব ইস্ট এশিয়াতে, জাপান, কোরিয়া, এই টিমগুলো ভীষণ, ইন্দোনেশিয়া, এগুলো খুব স্ট্রং ছিল। পরে তো আস্তে আস্তে সৌদি আরব টাকা পয়সা ঢেলে আস্তে আস্তে ফুটবলটা এখন অন্য শিফট জায়গায়- করে গেছে, অন্য জায়গায় লেভেলে শিফট করে গেছে। এখন তাও আরো পারবে না, স্টেডিয়ামগুলো এয়ার আরো কন্ডিশন পারবে। স্টেডিয়াম। তুমি দেখো এবারে 48টা টিম খেলবে বোধহয় ওয়ার্ল্ড কাপে হ্যাঁ। নেক্সটে, হ্যাঁ। 48টার ভেতরে আমরা আসবে না, সেই 126-27 পড়ে থাকবে। 100 থাকবে ওটা। না, আমি ব্যথা বলছি যে লাগে খুব। একটা জিনিস, যে ধরুন ওই সময়টা যদি আপনি দেখেন, 80s টু মানে একটা 80s-এর মাঝামাঝি, মানে 80s-এর শেষের দিকটা, বাঙালির এই যে দাপটটা, বাঙালি ফুটবলারদের যে দাপটটা, মানে আপনি সমস্ত পজিশনে সেরা প্লেয়ারগুলো বাঙালি, কোথাও বিশ্বজিৎ ভট্টাচার্য, কোথাও মিহির বসু, কোথাও মানস ভট্টাচার্য, বিদেশ বসু, সবাই খেলছে, এবং খেলছে মানে ওই মানে ধরুন আপনি যদি আর্জেন্টিনার ম্যাচটা আমরা মনে করি সেই সময়, তো আপনার কি মনে হয় তারপরে আস্তে আস্তে এই যে বাঙালির একটা প্লেয়ারে গিয়ে দাঁড়ালো, এটা কেন হলো? ওই সময়টায় বামফ্রন্টের তুঙ্গের অবস্থান। আমি তোমাকে মাঝে একবার বললাম না যে একদল ছেলের প্রজন্মটা হাতে লাল ঝান্ডা ধরিয়ে দিল, একটা আমার নিজের চোখে দেখেছি। সেকেন্ড কারণ হচ্ছে যে যেসব ক্লাবগুলো এখানে ছিল না, লালচে হয়ে গেল খুব। তোমার ফরেন প্লেয়ারের ইনফ্লাক্স যখন আরম্ভ হলো না, তখন এই কর্মকর্তাদের রোজগারের সম্ভাবনাটা বেড়ে গেল, এবং একটা ফরেন প্লেয়ার নিয়ে আসা মানে কি একটা তোমার লোকাল ছেলের জায়গার আটকে দেওয়া, যেটা এখন হয়েছে। লোকাল ছেলেরা চান্সই পাচ্ছে না, এখন তো অনেক বেশি ফরেন প্লেয়ার, অনেক বেশি ফরেন প্লেয়ার। আবার তো এখন কলিঙ্গ কাপে মানে এই কাপটাতে দেখলাম 6টা ফরেন প্লেয়ার খেলাধুলো চলে। এই যে পলিসিগুলো, এগুলো কেন করছে? আজকে তুমি ঘরোয়া লিগটার অবস্থা দেখো, কি অবস্থা, শেষ করে দিয়েছে। শেষ করে দিচ্ছে। এবং যে মানে এটা যে মানে সবচেয়ে বড় আমি বলবো যে ক্লাবগুলো, যে ধরুন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের 3টে ক্লাবের তো একটা দায়িত্ব ছিল এই লিগটার প্রতি, কারণ এই লিগটা অনেক নতুন নতুন মানে গ্রামের ছেলেগুলোকে তুলে আনতো। হ্যাঁ, তো আমার একটা বেসিক প্রশ্ন আছে অনিলাবু, সেটা হচ্ছে তুমি নাম দিয়েছো ক্যালকাটা ফুটবল লিগ, খেলাটা কেন বারাসাতে বা কল্যাণীতে হবে? আগে যখন হতো না, 19টা মাঠ ছিল আমাদের সময়, আমরা যখন খেতাম, এমন এমন দিন গেছে আমরা 19টা মাঠে ঘুরে তারপরে ভবানীপুর টেন্টে আসতাম আমাদের ক্লাবে। এই 19টা মাঠের ভেতরে প্রচুর লোক, অফিস ছুটি হতো, খেলা দেখতো, দাঁড়িয়ে খেলা দেখতো, কর্মকর্তারা খেলা দেখতেন। আজকে ফেডারেশন কাপ মানে মাঠের মতো ওইরকম জায়গায় রাজস্থানের কোনো একটা কর্মকর্তা কিন্তু বসে আছেন যে দেখি কোনো প্লেয়ারকে আমি পাই কিনা। সেই লোকটা এখন তো কল্যাণীতে গিয়ে বসে থাকতে পারবে না, গিয়ে প্লেয়ার বাঁচতে পারবে না, বিরাট একটা অসুবিধা হয়ে গেছে। আর সবচেয়ে অসৎ আমি বলছি তোমাকে, আমাদের 90s 80s যেসব প্লেয়ারগুলো গেছিলো, তারা ডিজনেস্ট, তারা উন্নতির জন্য কিছু করেনি, ফুটবলের উন্নতির জন্য। ওরা যদি সতর্ক হতো, হ্যাঁ, পেটে যদি একটু বিদ্যে থাকতো, সমস্ত দেখবে কোচের লাইসেন্সগুলো পেয়ে যাচ্ছে মহারাষ্ট্রের ছেলে, নয় গোয়ার ছেলে, নয় অন্য জায়গাকার ছেলে। হ্যাঁ, এদের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, আমি মানে প্রাক্তন প্লেয়ারদের সঙ্গে কথা বলেও দেখেছি, ইংলিশটা একটা বড় সমস্যা হয়। সেটাই তো বলছি, মানে পেটে বিদ্যে নেই। হ্যাঁ, মানে ইংলিশটা এরা ইয়ে করতে পারে না, পরীক্ষা দিতে। সেকেন্ড কারণ হচ্ছে ইগো। আমি অমুক প্লেয়ার, আমি কেন পরীক্ষা দিতে যাব? একজন সুভাষ ভৌমিক বারবার বলেছিলাম ওকে, আপনি নিয়ে নিন না লাইসেন্স, একটা নিয়ে নিন। ইগো, আমি সুভাষ ভৌমিক, আমি কেন, আমি কোচিং লাইসেন্স কে দিচ্ছে আমাকে লাইসেন্স? বহু প্লেয়ারকে আমি বলতে শুনেছি, প্রশান্ত ব্যানার্জির কাছ থেকে আমাকে লাইসেন্স নিতে হবে, পরীক্ষায় পাস দিতে হবে, প্রশান্তর থেকে তিনি বড় প্লেয়ার। এই যে ইগোটা, এইটা একটা বড় ফ্যাক্টর কিন্তু।
সুব্রত ভট্টাচার্য আজ পর্যন্ত মানে ও তো ভালো সাকসেস ছিল কোচ হিসেবে, ম্যাচ রিলেটেড হিসেবে ভালো ছিল, কি হলো বাড়িতে বসে আছে? ওর জায়গায় খেলে কাজ করে খালিদ জামিল, সে একটা আইএসএল টিমের কোচ হয়ে মনমানকে আটকে দিচ্ছে, হারিয়ে দিচ্ছে। ভালো কোচ সে কি আমাকে বিশ্বাস করতে হবে যে সুব্রত ভালো কোচ নয়, ও ভালো কোচ? সুব্রত যথেষ্ট ভালো কাজ, আমি নিজে দেখেছি বহু টুর্নামেন্ট কভার করতে গিয়ে। কিন্তু ওই ইগো, ওগুলো করলে তো হবে না, তোমাকে তো সময়ের সঙ্গে সঙ্গে যেতে হবে। আজকে আমাকে কয়েকদিন আগে আমি একজন টপ ক্লাস কর্মকর্তাকে আমি জিজ্ঞেস করলাম, নানা রকম জিজ্ঞেস করছিলাম, ও বললো আমাদের এখানে কিছুই নেই। আমার হাতে 6টা আমি লাইসেন্স, এশিয়ার এএফসির লাইসেন্স দিতে গেলে আমাকে 6টা টিম মেনটেন করতে হবে, একটা মেয়েদের টিম, তারপরে বিভিন্ন এজ গ্রুপ টিম। আমার মাঠ কোথায়? 6টা টিমকে আমি কোথায় প্র্যাকটিস করাবো? প্র্যাকটিস করার জায়গাই তো নেই। একদিনে তো একটা জায়গায় 2টো টিম বা 3টে টিমকে অ্যাকোমোডেট করতে পারবো। বাকি টিমগুলো আন্ডার-12, আন্ডার-14, আন্ডার-16, আন্ডার-17, জায়গা নেই আমার কাছে। আমি এই লাইসেন্সের এইসব তকমাগুলো, আগে প্লেয়ার বেরোতো না, আগে তো তোমার ফোর্ট উইলিয়ামের পাশে একটা একচিলতে জমিতে পটাদা বলে একজন ছিলেন, তিনি গোলকিপিং প্র্যাকটিস করাতেন। কত ভালো ভালো কোচ প্লেয়ার উঠে এসছে ওর জায়গা থেকে। আজকে সোনারপুরে প্রতাপ সে ঘোষ এতগুলো গোলকিপার তৈরি করেছে। আজকে দেবাশিস মুখার্জি, সুব্রত বালের মতো এরকম একটা প্লেয়ার তৈরি করে। তো এটা কোনো ফ্যাক্টর নয়। সোদপুরের সমীরদা বলে একজন ছিলেন, মানে প্রচুর জায়গায় মুরারি সুর ছিল, হ্যাঁ, যেটা বিদেশ আমাদের ভোলাদা এই কত অল্প অল্প মানে এই লোকগুলো। ঘ্যাসদা হচ্ছে তোমার বসিরহাটে, ভালো ভালো দিবেন্দু টেবেন্দু, হ্যাঁ অ্যাবসলিউটলি, মানে এরাই অ্যাকচুয়ালি মানে আতুর ঘর। সেই লোকগুলো কোথায় গেল? সেগুলোকে সাপোর্ট করা হয়নি। সেগুলো আপনি ধরুন, মানে আপনি যদি মানে কি হয়েছে আপনি যদি দেখে থাকেন যে আজকে ফুটবলে ধরুন এই যে বিভিন্ন বিদেশি প্লেয়ারগুলোকে নিয়ে আসে দেখবেন, মানে মাঝে মাঝে কিছু বিদেশি প্লেয়ারকে নিয়ে, তাদের পেছনে দেখবেন এই সমস্ত কোম্পানিগুলো কয়েক লাখ কয়েক কোটি টাকা খরচা করতে কোনো ইয়ে। আপনি কোনো একটা স্পোর্টসের কোনো একটা ভালো কাজে যান, আপনি সিএবিতে ধরুন আপনার ধরুন আইপিএলের টিকিট, হয়তো কোনো বক্সের টিকিট, কোনো একটা কর্পোরেট হাউস হয়তো মানে কয়েক লাখ, মানে 50 লাখ টাকাও খরচা করতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি একটা স্পোর্টসের একটা ভালো করতে যান, আপনি কোনো একটা ওই ঘ্যাসদাকে নিয়ে ওর কাছে যান যে এটা এই কাজটা করে, একটা পয়সা দেবে না। আমি তবুও বলছি তোমাকে, এই তো বলছো তো, তবুও আমি বলছি কতগুলো কোম্পানি এখন কতগুলো জায়গায়, মানে ধরো মার্লিন রিয়েল এস্টেট কোম্পানি, মার্লিন একটা ফুটবল একাডেমি করেছে, তুমি জানো? সেটা তো ওদের ওখানে ওই সেই ছেলেগুলো তো খেলার চান্স পাচ্ছে তো। হ্যাঁ, কিন্তু মানে রূপদা ওইখানে আমি বলছি যে ওরা করেছে একটা ওদের একটা হাউজিং এর মধ্যে ভেতরে করেছে একাডেমি, রোনাল্ডিনোর নাম দিয়ে করেছে। কিন্তু সেখানে তো আমার যে আমি যে জায়গাটায় কাজ করছি বা যেখানকার, মানে ওর হয়তো ওই একাডেমির অবধি পৌঁছাতেই পারছে না কেউ। হ্যাঁ, সেটা তো তাহলে ম্যানেজমেন্টের দোষ। এত টাকা খরচা করে একটা চালাচ্ছে, আমি জানি খুব ভালো মাইনা দেয় যে লোকটা ওখানে কোচ হয়েছে, আমি জানি ভালো পয়সা করি ওরা দেয়। তো তোমাকে তো ওইটা তো আগে কথাটা পেতেন না। মানে আপনি হচ্ছেন সুন্দরবনের সজল দেব, একটা একাডেমি চালায় ওখানে সুন্দরবনের এলাকায়, তো তাকে তো একটা সাপোর্ট দিতে হবে, ঠিক আছে? এই যে লোকগুলো, এই যে আমি বলছি এখন খেলাধুলোয় অ্যানালিসিসটা এমন গেছে, প্রকৃতির সঙ্গে খেলাধুলোর একটা উন্নতির যোগাযোগ আছে। এই যে তুমি সুন্দরবনের কথা তুললে আমার মাথায় স্ট্রাইক করলো যে জায়গাটার কাছে সমুদ্র, সেই জায়গাটায় তুমি ভালো ফুটবলার তুমি তুলে আনতে পারবে। পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবল টিমগুলো দেখো, ব্রাজিল, আর্জেন্টিনা, তুমি ফ্রান্স, ইংল্যান্ড, যতগুলো তুমি দেখো সবগুলো কিন্তু সমুদ্রের ধারে। এইটা একটা প্রকৃতিগত কারণ বলা হচ্ছে যে সমুদ্রের ধারে যে সমস্ত দেশগুলো, তাদের লোকেদের কিন্তু একটা কি বলবো লেভেলটা, মানে ইমাজিনেশন লেভেলটা অনেক বেশি হয়, যেটা ফুটবল মাঠে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে দরকার হয়। তোমার নতুন নতুন উদ্ভাবনী শক্তি দরকার হয়, এবং যার জন্য এই সমুদ্রের তীরবর্তী অঞ্চলের লোকগুলো মানে তাদের দেশ থেকে ভালো ফুটবলার উঠে আসতে সেটা সাহায্য করে। আমাদের এখানে তো সুন্দরবনের কাছেই তো বে অফ বেঙ্গল, আন্দামানে হতে পারে, একটা সময় ভালো প্লেয়ার এখানে খেলে যেত, এখানে হতে পারে কোথায় কনসার্টেড একটা মুভ। আমি বলছি এখানে কোনো রিসার্চই করা হয় না। আর একটা জিনিস আপনার মনে হয়, মানে আমার মনে আছে যে আপনি ওই সময় আমরা যখন আনন্দবাজারে লিখছি আর কি, একটু জল
ধরুন আপনি লিখিয়েছিলেন সে সময় সত্যব্রত পালকে দিয়ে লিখিয়েছিলেন, সত্যব্রত পাল, হ্যাঁ। পালকে দিয়ে লিখিয়েছিলেন আমার মনে আছে যে সেই সে সময় এখন- আচ্ছা হ্যাঁ তো সত্যব্রত নেই এই নেই, সময় আচ্ছা, নেই, হ্যাঁ, হ্যাঁ, বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, তো সত্যব্রত আমার মনে আছে লেখাটা যে এই যে বাঙালির যে একটা অধঃপতনের একটা বড় কারণ হয়েছিল যে যে একটা হচ্ছে মিডল ক্লাসে চলে যাওয়া ফুটবল খেলার থেকে সরে গেছে। সরে গেল, ঠিক আছে। একটা হচ্ছে মিডল ক্লাস সরে যাওয়াতে হচ্ছে এই যে অ্যাভারেজ হাইটটা কমে গেল আস্তে আস্তে, যে মানে 80s-এও আপনি যে যে লম্বা প্লেয়ারগুলোকে পেতেন, একটা প্রশান্ত ব্যানার্জি, একটা সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন, তাদের হাইট, একটা সুদীপ চ্যাটার্জি, তাদের হাইট মোটামুটি 6-এর কাছাকাছি হাইট। পরবর্তীকালে কিন্তু আমরা ষষ্ঠী, দীপঙ্কর এদেরকেই পেলাম কিন্তু, মানে যখন মানে আস্তে আস্তে যখন বাসুদেব মণ্ডলদের পেলাম। এটা নিয়ে আপনার কি বিশ্লেষণ বেসিক্যালি? শোনো, আমাদের এখানে প্লেয়ারগুলো তো ডানিশমেন্ট যেটা হয় সেটা পায় তুই বড় ক্লাবে খেলার পর, তার আগে তো হয় না। আমি বাসুদেব কে দেখেছি ওই মুদিয়ালিতে একটা ছোট্ট চায়ের দোকান, হ্যাঁ, ভেতরে আমি একটা বাড়িতে গেছো, হ্যাঁ। সেই অঞ্চল আমি বলে গেলি বলতে তোমার চাই, জোর গলায় বলতে চাই, কন্টেম্পোরারি দুটো প্লেয়ারকে আমি খুব ক্লোজ থেকে দেখেছি দেশে বিদেশে, বাসুদেব এবং বাইচুং ভুটিয়া। আই প্রেফার বাসুদেব বেটার প্লেয়ার দেন হ্যাঁ, কি বাইচুং ভুটিয়া। কি স্কিল! তো এই ছেলেটার ইংরেজি বলতে পারতো না, যেটা বাইচুং পারে। বাইচুং আছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের জন্য চিন্তা ভাবনা করছে। বাসুদেব কোথায় গেছে? তুমি গত 10 বছর 20 বছরের কোনো খোঁজ পেয়েছো? পাওনি। সে একটা চাকরি বাকরি করছে হয়তো। তুষারের কথা ভাবো, ইসবাল খেলতো যে ছেলেটি, সেই ছেলেটিও তো ইকুয়ালি মিডফিল্ডে একটা বিরাট ব্যাপার খেলেছিল। কোথায় গেল এইসব প্লেয়ার? এই স্ট্যান্ডার্ডের প্লেয়ারও তো এখন ইন্ডিয়া টিমে নেই। তুমি নেই। হ্যাঁ, তুমি ইয়ে করবে কি, তুলনাটা করবে কি করে? এই যে তুমি নানা কারণ আছে এদের এই যে হারিয়ে যাওয়ার পেছনে। আগে ছিল কি, এখন তোমার নিউক্লিয়াস ফ্যামিলি হয়েছে, হাজব্যান্ড ওয়াইফ, ছোট একটা ফ্ল্যাট, তার একটি ছেলে, একটি মেয়ে বা দুটি ছেলে। আগে কি ছিল? আগে বড় লার্জার ফ্যামিলি ছিল, একটা জয়েন্ট ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলিতে একটা ছেলে ফুটবল খেলছে, বাবা মা জানে যে অন্য ভাইগুলো আছে চাকরি করে, একটা এর সামলে দেবে একে ফ্যামিলি ওয়াইজ। তখন জয়েন্ট ফ্যামিলির কনসেপ্টটা ছিল। এখন তো তা নেই। তোমার একটা ছেলে, তোমাকে তাকে অন্য কিছু করাতেই হবে, হয় ডাক্তার করাতে হবে, নয় কোনো ভালো চাকরি, সরকারি ব্যাংকের চাকরি, এগুলোর কথা ভাবছে। সে তো আর খেলার জন্য টাইমই দেবে না। আর ফিজিক্যাল কম্ব্যাটেড গেম বাঙালি আস্তে আস্তে সরে যাচ্ছে। যে খেলাগুলো ডিস্টেন্স থেকে হয়, তুমি দেখো দাবা, বাঙালি এখনও রয়েছে টিকে। তুমি দেখো টেবিল টেনিস, যে খেলাগুলো না ফিজিক্যাল কম্ব্যাটের খেলা নয়, 1:1 শারীরিক ধাক্কা, যেমনটা ফুটবল, সেই খেলাগুলো কিন্তু বাঙালি ক্রমশ পিছিয়ে পড়ছে। তুমি দেখো যে খেলাগুলোতে দূরে বসে খেলা হয়, টেবিল টেনিসে দূরে বসে খেলা হয়, দূরের থেকে খেলা হয়, ধাক্কা থেকে কোনো প্রশ্ন নেই, সেই সব খেলাগুলো এখন টিকে আছে। কিন্তু সুইমিং বা অ্যাথলেটিক্স, যেখানে ওই তোমার সেফ ডিস্টেন্সে তুমি আছো, তুমি হ্যান্ডবল যাও, বাস্কেটবল যাও, ভলিবল যাও, এইগুলোতে বাঙালি কিন্তু পিছিয়ে পড়েছে অনেক। আর আমি একটা খুব অবাক হয়ে যাই যে মানে আমাদের দেশেই বলেই সম্ভব, আমাদের এখানে শুনেছি যে ইন্ডিয়ান টিম একজন অ্যাস্ট্রোলজারকে হায়ার করেছিল এবং সে বলে দিত কে ছেলেটি টিমে থাকবে বা থাকবে না। এই রকম অন্ধকারাচ্ছন্ন একটা কুসংস্কারকে আঁকড়ে ধরে পড়েছিল। এই টিমের কি উন্নতি হবে? সেকেন্ড কথা হচ্ছে যে তোমাকে একটা তো পরিকল্পনা নিয়ে কিছু করতে হবে। এখানে সেই পরিকল্পনা করার লোকটাই নেই। নানা রকম অবস্টাকল তোমাকে এসে, তুমি আইএফএ সেক্রেটারিকে এখন গিয়ে জিজ্ঞেস করো যে বসে এই ফুটবল টিমটা কেন আপনি ফুটবল লিগটা শেষ করতে পারলেন না? আমার প্রশ্ন হচ্ছে ক্যালকাটা ফুটবল লিগ কেন বারাসাতে হবে? এই নিয়ে প্রশ্ন করেছিলাম আমরা একবার। তুমি তাহলে বেঙ্গল ফুটবল লিগ করে দাও। আর খেলাটা বন্ধ হয়ে গেল কেন? কারণটা তুমিও জানো কোন টিমের জন্য বন্ধ হয়েছে এবং সেই টিমের পেছনে মাথা কারা আছেন। তো এই যে কনসেশনগুলো এইগুলো লোকগুলোকে দেওয়া হচ্ছে, এতে তো খেলার উন্নতি হবে না। ও সমস্ত ক্রিমটা খেয়ে যাবে। অলিম্পিকের সময় আমরা বুঝতে পারবো আমরা কোথায় আছি। অনেক পেছনে পড়ে গেছে, অনেক পেছনে পড়ে গেছে। বাংলা এগিয়ে বলাটা যাবে না। অন্য খাতে যে এখানে পরিসংখ্যানটা তো এখানে 1:1 হচ্ছে, কে কত সেকেন্ডে দৌড়লো, কে কত ডিস্টেন্স লাফালো, এখানে তো তফাৎটা বুঝতে পারছি আমরা। আর ফেক স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা অমুকে এগিয়ে তমুকে এগিয়ে, এগুলো বিশ্বাস করলেও হয়, না করলেও হয়। তুমি বলতে পারবে না এই কথাগুলো, তুমি লিখতে পারবে না এই কথাগুলো। আমি বলছি ভেরি নিয়ার ফিউচার। আমি এই যে বাংলাদেশে এই এখন ট্রায়াল চলছে, 50টা লোক এসছে এরকম, যারা
বাংলাদেশ অরিজিন বিদেশে খেলে তাদের মধ্যে ট্রায়াল নেওয়া হচ্ছে এবং রোজই আমি লক্ষ্য করছি কে বাদ যাচ্ছে কে মানে কাকে কন্ট্রাক্ট হলো, রোজ ওখানে খেলা চলছে এবং খুব একটা চমৎকার একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। আমরা যখন আজকে 80-র দশকে ওখানে করতে যেতাম, ফুটবল করতে কাভার করতে যেতাম, প্রেসিডেন্ট কাপ বলো বা সাব গেমস বলো, তখন ধীরে ধীরে ফুটবলে যে কি ট্রিমেন্ডাস একটা ছিল, উত্তেজনা ছিল, সেটা আমরা দেখেছি। পরে যখন প্ল্যান করে কিনা আমি জানি না, ক্রিকেটটাকে ওদের টেস্ট স্ট্যাটাস দিয়ে দেওয়া হলো কর্পোরেট মিলে, হ্যাঁ, তারপর থেকে কিন্তু ফুটবলটা একেবারে ধুঁকছিল এতদিন। এই ছেলেটা এসে কিন্তু হামজা পরে একটা প্রচন্ড একটা নতুন করে সিচুয়েশন, এবং আমি ওদের ওখানে ইত্তেফাক কাগজে আমি লিখেছি, ওরা লিখতে বলেছিল আমাকে 2 দিন, লিখেছি যে এই সুযোগটা আপনারা ছাড়বেন না। আমরা হেরে গেছি এখানে, আইপিএলের ইডেন ভর্তি হয় কিন্তু আইএসএল এ ভর্তি হয় না। আপনারা লিখুন, এই ফুটবলের এই উৎসাহটা নষ্ট হতে দেবেন না। ঠিক কথা। ওরা রোজ এখন বাইরের ট্রেনিং নিচ্ছে, তোমার কন্ট্রাক্ট করছে এখন নতুন ওরা, যাতে পরে দেখবে যে বাংলাদেশ সাব গেমসে গিয়ে ওই নেপাল আর ভুটানের মতো অবস্থা হয়েছে ইন্ডিয়া টিমের। আর যত খারাপ রেজাল্ট করবে ততই তো লোকের বিমুখ হয়ে যাবে না। সেন্ট্রাল গভর্নমেন্টও বলে দূর, আমরা ওখানে পয়সা খরচা করে গেলাম। তাই তো করেছে, লাস্ট কয়েক বছর তো তাই হয়েছে অ্যাকচুয়ালি। আজকে এইখানে গেমসে টিম পাঠায়নি এর মতো। হ্যাঁ, এটা তুমি দেখো আমাদের হকি টিমটার হাইট দেখো, ক্রিকেট টিমটার হাইট দেখো, প্লেয়ারগুলো প্রত্যেকটা প্লেয়ার দেখো নিয়ার 6 না অ্যাবাভ 6। আমাদের ফুটবল টিমটার পাশে দেখো হাইটটা, হকি টিমটা দেখো আমাদের কি, বাস্কেটবল টিমটার আমাদের দেখো, ভলিবল টিমটার অবস্থা দেখো। আমাদের ফুটবল টিমের হাইটটা, যেখানে হাইটটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, মিনিমাম 6'2", সেইটার অবস্থা এরকম কেন? এই কারোর কাছে উত্তর পাবে না। আমার সাথে প্রথম আমি যখন কল্যাণ চৌবে যখন প্রথম প্রেসিডেন্ট হয়ে কলকাতায় একটা হোটেলে করলো, তোমার প্রেস কনফারেন্স করলো, আমি চুপচাপ বসে শুনছিলাম ওর কথাগুলো, বাচ্চা ছেলের মতো কথা বলছে। তো আমাকে একজন এসে বললো, আপনি কোনো প্রশ্ন করছেন না কেন? তো জোরজার করে আমার মাইক হাতে ধরিয়ে দিল। আমি ওকে প্রথমেই জিজ্ঞেস করলাম যে দেখো, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে তুমি এই নতুন একটা যুগ শুরু হতে যাচ্ছে, তুমি কোন খেলাটাকে প্রায়োরিটি দেবে? তুমি ন্যাশনাল টিমটাকে প্রায়োরিটি দেবে না ক্লাব ফুটবলটাকে প্রায়োরিটি দেবে? ও বলল আমাকে দুটোই দিতে হবে, কেননা গরু গাড়িতে দুটো চাকা না হলে যেমন চলে না, তেমনি আমাদের এই দুটোকে না নিলে চলবে না। আমি বললাম ঠিক আছে, তুমি ভালো উত্তর দিয়েছো, ওই গরুর গাড়ির মতোই চলবে। এই তো মনোভাব এদের। তুমি দেখো যারা ফুটবল নিয়ে চিন্তা ভাবনা করছে, আমাদের মতো লোকগুলো, মানে কেউ আমরা কোন ঠাসে এখন কোনো নেই। আপনি চিন্তা ভাবনা করেন না কোনো ফুটবল নিয়ে? নিশ্চয়ই করি, স্বপ্ন দেখেন? আমি প্রচুর খেলা দেখি, চিন্তা করি। আমি আইএসএল এ খেলা দেখতে 15 মিনিটের বেশি পারি না, সঙ্গে সঙ্গে মাথায় বিদ্যুৎ তরঙ্গের মতো খেলে যায়। আজকে যদি কিষাণু থাকতে এই পাসটা কিরমভাবে দিত। এ তো অঙ্কের খেলা, ফুটবলটা তো অঙ্কের খেলা, ম্যাথমেটিক্স খেলা, জ্যামিতির খেলা, সঙ্গে সঙ্গে মাথায় খেলে জানি। এই কি বাজে সেদিনকে বেঙ্গল ইন্ডিয়া টিমের খেলাটা দেখলাম। তো আপনার দেখা সেরা ইন্ডিয়ান প্লেয়ার আপনি কাকে ইয়ে করেন? মানে আপনাকে যদি 5টা নাম বলতে যাওয়া ভালো বলা হয়, কাদের? আমি যাদের দেখেছি, মানে কোন পজিশনের? যে কোনো পজিশনে বলছি, 5 জনকে আপনাকে যদি বাঁচতে বলা হয়। গোলকিপারই বলুন। তরুণ বোস। আচ্ছা। এবং ভাস্কর খুব কাছাকাছি, দর্শক খুব কাছে আছে। আচ্ছা। ডিফেন্সে সুধীর কর্মকার, সবাই বলেন, আমি দেখি। মনোরঞ্জন ভট্টাচার্য। ও মানে কি বলে, এক্সট্রোভার্ট নয়, কিন্তু যে দাপটের সঙ্গে খেলে গেছে ইন্ডিয়ান টিমে বলো বা ইস্টবেঙ্গল টিমে, একে রাখবো। মিডফিল্ডে ধরো পিন্টু চৌধুরী, কাজল মুখার্জি। আচ্ছা, কাজল মুখার্জি। পিন্টু চৌধুরীর ইন্টারন্যাশনাল সাকসেস সেরকম নেই বোধহয়। ইন্টারন্যাশনাল হয়তো নাই, কিন্তু ক্লাব লেভেলে প্রচুর। তুমি একে ধরতে পারো, কাজল মুখার্জি। আমি প্রশান্ত সিনহার কথা বলতে পারছি না, কারণ আমি খুব বেশি ম্যাচ দেখিনি, খুব অল্প, তখনও আমার এত সেন্স শেষ দিকে দেখিনি। কিন্তু কাজল মুখার্জিকে দেখো, ও গৌতম সরকারের চেয়ে বেটার। গৌতমের ভিতর একটা আলাদা টাইপ ছিল, অ্যাগ্রেসিভনেস ছিল, যেটা কাজল মুখার্জি কিন্তু সূক্ষ্ম ব্যাপার আছে। একটা তুমি
পেতে দাও না, রুমাল পেতে দাও, 3টে লোককে ড্রিবল করে চলে যাবে। এরকম ছিল। এইরকম ছিল, একটা রুমালের সাইজের জায়গায় 3টে লোককে ড্রিবল করে চলে যাবে। হ্যাঁ, তো মানে তুমি কৃষাণু, তুমি কি স্ট্যাচারের প্লেয়ার, জেভিয়ার পায়াস, ভাবো তো ওইরকম প্লেয়ার। হ্যাঁ, আমি কান্নানের কথা ছেড়েই দিচ্ছি। এবার 5টা-6টা ভালো প্লেয়ার, আই এম বিজয়ন নিশ্চয়ই রাখবেন। বিজয়ন আছেন, বিজয়ন একটা সময় দুর্দান্ত ছিল, প্রচণ্ড মানে ভালো লাগতো ওর খেলা। ছিল এইরকম প্লেয়ারগুলো সব, হ্যাঁ ভালো ভালো প্লেয়ার, প্রচুর ভালো player আমরা ভালো দেখেছি। প্লেয়ার ছিল। তুমি কান্নানকে, আমি হাওড়া ইউনিয়ন মাঠে, আমি মডার্ন হাওড়া ইউনিয়ন মাঠে আমি কান্নানকে একটা ম্যাচ বৃষ্টির মাঠে আমার এখনও মনে আছে, মানে যে ড্রিবল করে যে গোল করেছিল না, আমরা মডার্ন প্রেস বক্সে বলে লাফিয়ে উঠেছিলাম যে কি দেখলাম আজকে, এরকম কাদা মাঠে কিভাবে হিল করে ড্রিবল করতে করতে গিয়ে গোল করে চলে এলো। তো কিছু প্লেয়ার আছে তুমি দেখবে যে এত বেশি পাবলিসিটি পেয়েছে, তারা যে হাইটে খেলে গেছে তার চেয়ে অনেক বেশি পেয়ে গেছে। আর কিছু প্লেয়ার আছে যারা এক্সট্রোভার্ট নয়, নিজেদের এক্সপোজ করতে পারে না, মেশামেশি করতে পারে না, জার্নালিস্ট এসে গা ঘেঁষাঘেঁষি করতে পারে না, তারা অতটা মার খেয়ে গেছে। তারা ভালো ভালো মানে এক এক সময় মানে এক একটা প্লেয়ার আসতো, প্রথম কলকাতা ফুটবলে নামতো তখন, যেমন মজিদ বাস্কারের কথা বলছি, হ্যাঁ কি ছিল মানে। আমি প্রথম দিন যে মজিদ বাস্কার প্রথম দিন যখন ইসমল মাঠে প্র্যাকটিস করতে হলো, তখন আমার ইসমল মাঠে ঢোকা বারণ, আমি ঢুকলে আমাকে মেরে দেবে। আমি সকালবেলায় গেছি উল্টো দিকের গ্যালারিতে গিয়ে বসে, ছাতা নিয়ে বসে আমি ওর প্র্যাকটিস দেখছি। তারপরে যখন খেলাটা মানে প্র্যাকটিসটা শেষ হলো, আমার সাথে প্রদীপ ব্যানার্জি দেখালো গাছতলায়, বটগাছতলায়। আমি বললাম কিরম দেখলেন? বলল ফেডারেশন কাপ জিতছি আমি। সে বছর মার্চ মাসে ফেডারেশন কাপটা হয়েছিল। প্রথম ড্রিবলটাই বনরঞ্জনকে ছিটকে ফেলে দিল। কি সফট টাচ, কি সুইং করাচ্ছে, পাসগুলো করছে, সুইং করাচ্ছে। এইসব প্লেয়ারগুলো তো মানে কি বলবো, অনেক ভালো ভালো ওটা বলো অনেক গোল করেছে তোমার, কিন্তু ওই টাচ, ব্যারাটো অনেক ম্যাচ জিতিয়েছে, অনেক মানে ট্রফি এনে দিয়েছে, কিন্তু মজিদ 1-1.5 বছর বড় ক্লাবে খেলেছে, ইসবল খেলেছে, 1-1.5 বছরেই কিন্তু বুঝিয়ে দিয়েছে ওর ক্লাসটা। মানে ব্যাটের সঙ্গে তুলনাটা হতে হয়েছে। একদম একদম। প্রচুর ভালো ভালো প্লেয়ার দেখেছি, মানে মানে অনেকের নাম এখন হয়তো আমার মনে আসছে না, বেরিয়ে গেলে হয়তো মনে থাকবে, কিন্তু তখন আনন্দ পাওয়া যেত, একটা অদ্ভুত ধরনের আনন্দ ছিল। সুরজিৎ দাকে কেউ, সুরজিৎ দা, সুভাষ ভৌমিকে কোন জায়গাটা রাখেন মানে এই দুজনের মধ্যে? ওই তো বললাম দু ধরনের, একটা ফুটবল টিমে যা দরকার হয়। সুরজিৎ অনেক ক্রিয়েটিভ ছিল, আর এ অনেক ডিস্ট্রাকটিভ ছিল। তোমার ওখানে বল পেলে তারপরে ওকে আটকে রাখা মুশকিল ছিল। এটা বড় বডি আর কি, অনেক বড় ভারী বডি, অসীম মল্লিক টলিক টাইপ। অসীম মল্লিকের কথা তোমরা হয়তো জানো না, কিন্তু ও ছিল এরকম মারাত্মক ধরনের একটা স্ট্রাইকার। অশোক চ্যাটার্জি, কত ভালো ভালো প্লেয়ার যখন ছিল, মানে এইখানে মানে হতাশা লাগে। আমি বলছি এই লোকগুলো তো এসেছিল ওই হয় বাগাদা নয় ল্যাংচাদা, এই কোচ বাগাদা, ল্যাংচাদা বা খোকনদা, অচ্যুতদা, এদের কাছ থেকেই তো শেখা এইসব প্লেয়ারগুলোকে। পরম্পরাটা নষ্ট হয়েছে কি করে জানো তো? পরম্পরাটা নষ্ট হয়ে গেছে যে প্রথম কথা তো আমরা যখন ইংরেজ টিমগুলো এখানে খেলতো, যখন তোমার স্কটল্যান্ড, আয়ারল্যান্ড বা ওই ইংল্যান্ড থেকে টিমগুলো আসতো, তখন ইংল্যান্ড কিন্তু হায়েস্ট লেভেলের ফুটবল খেলা হতো। ওইখানে যে মানে রেজিমেন্টাল টিমগুলো এখানে খেলতে আসতো, হয় লিগ খেলতো, নয় তোমার আইপি শিল্ড খেলতো, সেই সব তাদের থেকে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারগুলো শিখতো নানা রকম কায়দা কানুন, স্কিল ফিল, খালি পায়ে ওটা করে দেখাতো যেটা ওরা বুট পরে খেলতো, এগুলো করতো। আর কতগুলো ইন্ডিজিনাস কায়দা ছিল আমাদের খালি পায়ে খেলা। আমি শুনেছি শিবদাস ভাদুরীকে ছাদের উপর জল ফেলে তারপরে সেটা চাতালে তোমার পাথরের চাতালে সাবানের জল ফেলে স্কিপিং করতো বডি ব্যালেন্স রাখার জন্য। ছাদের ওপর ফুল গাছের টবের মাঝখানে ড্রিবল শিখতো। এগুলো নানা রকম ইন্ডিজিনাস ব্যাপার ছিল, সেগুলো ওই সাহেবদের কাছ থেকে দেখে শেখা। ওদের যেই চলে গেল করতে একটা কম্পিটিটিভ ইয়ে ছিল, মানে আমি সাহেবদের সঙ্গে করতে হলে আমি জাতীয়তাবোধ ছিল, একটা
পরাধীনতার আক্ষেপ ছিল, সব মিলিয়ে বেরিয়ে আসতো খেলার মাঠে। এইটা একটা গেল। বাঙালির তাহলে এত অবক্ষয় হলো কেন, মানে সব কিছু মিলিয়ে? সব দিকেই হয়েছে। তুমি বলো না, লেখার জগতে তুমি দেখো, একটা তারাশঙ্কর তুমি পাবে, একটা মানিক বন্দ্যোপাধ্যায় তুমি পাবে, গানের জগতে দেখো একটা হেমন্ত তুমি পাবে, অখিল বন্ধু ঘোষ। আজকে সকালবেলা আমি টিভিতে অখিল বন্ধু ঘোষের গান শুনছিলাম, চোখে জল এসে গেছে। আমার 60 বছর আগের একটা স্মৃতি চট করে মাথায় এলো, যে আমি যখন পোস্তাতে থাকতাম তখন এই গানটা শুনে কি আমার দারুণ ভালো লেগেছিল। এই যে 60 বছর এই রিপিটেটিভ ভ্যালুটা তুমি এখন যারা গান গায় নেকি নেকি নাকি গলায়, অনুপম রায় পায় কি, এদের তুমি ভাল লাগবে 15 বছর পরে এই নাকি গলায় তোমার ভাল লাগবে? এগুলো কথাটা শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু আমি আমার মনোভাবটা আমি বদলাতে পারছি না। গান কি এগুলো সমস্ত? আজকে একটা কিশোর কুমার তুমি পাবে, এত তো মানে গায়ক গায়িকা সমস্ত কোটি কোটি রেকর্ড বিক্রি হয়। এখনও তুমি যদি 50-এর দশকের কিশোর কুমারের গান শোনো বা মোহাম্মদ রফির গান শোনো, সেগুলো তো বসে শুনতে হয়, মানে তোমার ভালো লাগে। এখন তুমি বলবে আপনি তো পুরনো হয়ে গেছেন। মেয়েটা সত্যি না, এত মেলোডি সেই সময়ের গানে কোথায়? সেই লোকগুলো কোথায়? আমি আজকে আমার স্ত্রীকে আমি জিজ্ঞেস করছিলাম যে এই গানটা যেটা গাইলো, কিশোর কুমারের গানটা যে ছেলেটি গাইলো, আমি কিশোর কুমারকে ক্রেডিট দেবো না এই গানটা যে রচনা করেছিল, সুর দিয়েছিল, তাকে আমি ক্রেডিট দেবো? আমি বলছি সেই সময় ধরুন আপনি বলুন সুদিন দাস গুপ্ত, কোনো গান আপনি এমন কোনো গান নেই যেটা মানে হিট করেনি। পুলক দাকে দেখো, নচিকেতা ঘোষ, মানে এইরকম অসংখ্য লোক ছিলেন, গৌরী প্রসন্ন মজুমদার, এই লোকগুলো তো নেই এখন। সম্ভব বলে যেমন লেখা তেমনি সব, অথচ স্কোপ বেড়েছে। দেখো তুমি আজকে যে এটা দেখালে আমাকে, মিউজিক ভিডিওটা দেখালে, এখান থেকে তো একটা লোক বিরাট বিখ্যাত হয়ে যেতে পারে। সুযোগ সেই লোকটাকে তুমি খুঁজে পাবে না, তুমি ইন্টারন্যাশনালি ফেম পেয়ে যাবে। কোথায় তারা? আগে তো আমাদের দেশে এই সুযোগ সুবিধা ছিল না। গ্যামরান স্টাইল মতন একটা গান, সেটা হয়তো তো গোটা পৃথিবী জুড়ে বিখ্যাত। বা শ্রীলঙ্কার একটা গান হয়তো গোটা পৃথিবী জুড়ে করে দিল। তো সেরকম সুযোগ আমি বলছি, এই মানে এত অবক্ষয়টা চতুর্দিকে সব দিক থেকে হয়েছে, অথচ আমরা কিন্তু স্বীকার করব না। আমরা ভাববো আমরা যেটা করছি সেটাই শ্রেষ্ঠ করছি। লিখছেন মানে রেগুলার, মানে সাহিত্যর মোটামুটি? আমি রোজ সকালবেলা লিখতে বসি। আচ্ছা। হাবডুম বাগডুম লেখার আমার একটা বদ অভ্যেস হচ্ছে, আমাকে যদি কেউ লিখতে বলে তবে লিখি। আমার ওই অভ্যেসটা হয়নি আমি লিখে দৌড়ে দৌড়ে ঘুরলাম যে আমি 5 আনার জিনিস এনেছি, 7 আনার জিনিস এনেছি। এই মানে দিয়ে বেড়ানোর মানে ভেতরে প্রবৃত্তিটা নেই আর কি। আমায় যখন লিখতে বলা যায় আপনাকে একটা লেখা দিন, তখন আমি একটা গল্প লিখতে আমার 1 মাস সময় নেয়, একটা উপন্যাস লিখতে 1 বছর সময় নেয়, 6 মাস ধরে রিসার্চ করি, 6 মাস ধরে সেই লেখাটা লিখি। ফলে আমার খুব, আপনার উপন্যাস মানে তাতে একটা রিসার্চ থাকি, মানে আমি যে ওইটাই বলতে যাচ্ছি যে 6 মাস ধরে আমি রিসার্চ করি, তারপরে 6 মাস ধরে আস্তে আস্তে লিখি। আমার তো কোনো তাড়া নেই, কারণ আমার যে বিখ্যাত সাহিত্যিক হতে হবে আমার কোনো ভেতরের তাগিদ নেই সেরকম। আমার লেখা যদি আমার লোকের ভালো লাগে, আমার শুনতে ভালো লাগে সেটা, কিন্তু আমাকে ওই কম্পিটিশনের মধ্যে ইঁদুর দৌড়ে পড়তে হবে এই দায়বোধটা কিন্তু আমার নেই। এদিক থেকে আমি খুব চাপমুক্ত এবং ভালো একটা দিক থেকে। আপনার সেই মানে লাল রঙের দুনিয়া, পৃথিবী থেকে আরম্ভ করে, মানে আমি শেষ পড়েছি, আমি রিসেন্টলি খুব একটা পড়া হয়নি, কিন্তু আমি ক্ষমা করো হয়ে প্রভু পড়লাম, লাস্ট পড়েছি। তো মানে এই যে প্রত্যেকটা সাবজেক্ট বলুন, কোথাও সোনাগাজী সাবজেক্ট, কোথাও হয়তো ধরুন একটা পারফিউম ফ্যাক্টরির সাবজেক্ট, কোথাও একটা বন্ধ পারফিউম ফ্যাক্টরির সাবজেক্ট, কোথাও হয়তো একটা আমি বলছি জগন্নাথ দেবের চৈতন্যদেবের। এই যে পুরো ব্যাপারটা আপনি সাবজেক্ট সিলেক্ট করেন কিভাবে? আমি ওই যে বললাম যে মানে এখন তুমি জিজ্ঞেস করলে না যে এখন কি লেখা লিখছেন, তো এই যে যখন এই শিক্ষকদের বা অভয়াকাণ্ডের যারা মিছিলে বেরোতো, আমার হাউজিংয়ে তো একটা উচ্চ মধ্যবিত্তের হাউজিং, আমি শুনলাম যে যাদবপুর 8B বাস স্ট্যান্ডের যে 14ই আগস্ট যে মিছিলটা হয়েছিল, আমাদের হাউজিংয়ের প্রচুর মহিলা, তাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তারা কিন্তু রাত্রিবেলায় গিয়েছিলেন ওই মিছিলে যোগ দিতে, স্বতঃস্ফূর্ত একটা ডাকে গেছেন। তো আমার একটা এটাকে তুমি যদি মানে অদ্ভুত একটা ক্যারিকেচারের চোখে তুমি দেখো,
যে লোকটা মানে ভোট দিতে যাবে কি না গড়িমসি করে না দিলেও হয়, সেই লোকটা দৌড়চ্ছে ওই রাত্রির বেলা একটা মিছিলে দৌড়চ্ছে। তো তুমি দেখবে প্রচুর লোক ওই মিছিলে আছে যারা খুব কমন, যারা ফেরিওয়ালাদের মিছিলেও ডাকে চলে যায়, যারা ডাক্তারদের জাল ওষুধ বন্ধ করার মিছিলেও চলে যায়। তুমি দেখবে প্রচুর কমন লোক আছে, তাদের এইরকম একটা মিছিলে মানে যারা হাঁটে, তাদের এই রকম একটা ক্যারেক্টার নিয়ে আমার এই উপন্যাসটা আমি লিখতে শুরু করেছি। সেটা আমি বইমেলার সময় বই হিসেবে বার করব। তো এই যে চিন্তাভাবনাটা চলে, বহুদিন ধরে চলে। তো এইটা এটা বিষয় নির্বাচনের ক্ষেত্রে কি আপনি কোনো সংবাদকে ধরে তারপর তার গভীরে ঢোকেন? আমি বেশিরভাগই আমি বলছি যে আমি স্বীকার করতে দোষ নেই, কারণ আমরা তো পরিশ্রমী লোক, আমরা তো প্রতিভাবান না, এটা ফ্যাক্টটা স্বীকার করতেই হবে। আমি প্রতিভাবান নই, আমি খুব পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং। নাহলে আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে আজকে আমি এই জগতে এসেছি তা আমার এখানে থাকার কথা নয়। কিন্তু আমি প্রচণ্ড পরিশ্রম করেছি, যে পরিশ্রমটা এখনকার দিনে লোকেদের করতে আমি দেখি না, এবং কোনো ফলের আশা না করেই। কেউ টাকা পয়সার জন্য খাটে, কেউ হয়তো খ্যাতির জন্য খাটে, কেউ হয়তো পদমর্যাদা খাটে, আমি কোনো কিছুর জন্য করিনি। একদম সিম্পল এই ব্যাপারটা। মানে সেটা তো একটা ভালো লাগার, আমি জানি যে আমি যদি কাজ করে যাই আমার ফলটা আসবে। তো এই যে লেখাগুলো, এই ইন্সপিরেশনটা অতি তুচ্ছ তুচ্ছ ব্যাপার থেকে আসে। কীরকম জানো, ধরো আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমি দেখি যে আমি আমার গল্ফ গার্ডেন্স থেকে আমি গল্ফ ক্লাব রোডে অবধি যাওয়ার যে রাস্তাটা হেঁটে হেঁটে যাচ্ছি, বহু জায়গায় ইঁদুর মরে পড়ে আছে। মরে পড়ে আছে কেন? কারণ ইঁদুরের উৎপাত হয়েছে, তারা নানা রকম বিষ খাইয়ে, ইঁদুর মারার বিষ টিষ খাইয়ে এগুলো হয়েছে, বাইরে ফেলে দিয়ে চলে গেছে। তারপরে আমি রিসার্চ করতে করতে দেখলাম কলকাতায় নিচে প্যারালাল একটা ইঁদুর, হ্যাঁ 9 টাইমস হয়েছে, ওপরের পপুলেশন যা তার 9 টাইমস হচ্ছে ইঁদুর। কারণ একটা ইঁদুর এক বছরে তারা প্রায় 3000 ইঁদুরের জন্ম দিতে পারে। কেননা একটা ইঁদুর সেই প্রজনন ক্ষমতার হয়ে যায়, মানে 40-45 দিনের মধ্যেই প্রজনন ক্ষমতার অধিকারী হয়ে যায়। সে যখন আরেকটা ইঁদুরকে পয়দা করছে, এরকম বাড়তে বাড়তে একটা ইঁদুরের থেকে, একটা পেয়ার থেকে 1000-এর ওপর তোমার ইঁদুর পয়দা হয়ে যায়। এবং তুমি যাবে কোথায়? তারা মাটির আন্ডারগ্রাউন্ডে, এবং বড় বড় যে বিল্ডিংগুলো হচ্ছে, কার্জন পার্কের নিচটা একদম ফাঁপা। শুধু কার্জনটা মানে কার্জন পার্ক হচ্ছে সেন্টার। নর্থে অফিস চলে গেছে ওদের তোমার আরজিকর, এপাশে চলে এসছে টালি ক্লাব, পুরো কলকাতাটা জুড়ে ওদের আন্ডারে। তুমি দেখবে ঠাকুরিয়া বীজ ভেঙে পড়লো মাঝে, তার কারণ হচ্ছে তলায়। এবং সব জায়গায় এটা হচ্ছে। মানে কি হচ্ছে, যেসব রাস্তাগুলোর ধারে রেস্তোরাঁ আছে এবং লেফট ওভার্স ফেলে রেখে চলে যায়, বা কোনো জায়গায় পার্টি হচ্ছে, সেরকম কোনো বাড়ি আছে, ক্লাব আছে, ইঁদুরগুলো সেখানে বেশি থাকে, জড়ো হয়, এবং তারা মাটির তলায় খুলতে মানে সুবিধা করে। এই ইঁদুরকে নিয়ে উপন্যাস লেখা যায় কিনা। আমি একটা উপন্যাস লিখেছিলাম সুরঙ্গ, আর চমৎকার স্টোরি বেরিয়ে এলো 100 বছর আগের একটা রেফারেন্স দিয়ে। এরকম প্লেগ যখন হয়েছিল 1904 সালে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় তখন বলেছিলেন ইঁদুর নিধনের, মানে তার ছাত্রদের দেখে, কেমিস্টদের দেখে বলেছিল যে ইঁদুর নিধনের ব্যবস্থা করো তোমরা, এমন একটা আবিষ্কার করো যে ইঁদুর বাড়ে না, যাতে মারার কথা বলা যাবে না, কারণ তো গণেশের বাহন, কেউ মারতে সাহস পাবে না। তো আমার গল্পটার রেফারেন্স চলে গেল 100 বছর আগে, মানে 1904 সালে চলে গেল, এবং গল্পটা ফিরে এলো আবার 1920 সালের মধ্যে, নায়ক নায়িকা যারা তারা। তো গল্প লেখা সম্ভব, যে কোনো সাবজেক্টের উপরই গল্প লেখা সম্ভব। এবং তোমাকে হাতের লেখা নিয়ে উপন্যাস লিখেছি, এগুলো খুব পপুলার সাবজেক্ট, এগুলো মহান সাহিত্য নয়, কিন্তু ক্লাসিক্যাল সাহিত্যের কোনোদিন ধারে কাছে আসবে না, লোকে পড়ে রিপিটেটিভ ভ্যালু পাবে। তুমি একটা লেখা তুমি 4বার 5বার পড়তে ইচ্ছে করবে তোমার। আচ্ছা এই লেখাটা পড়ে দেখেছি, বহু লোক আমাকে বলেন যে আপনার এই লেখাটা আমি আবার দ্বিতীয়বার পড়ছি, এখানেই আমার শান্তি। হয়তো নোবেল পুরস্কার পাবে না কোনোদিন, বা অমুক পুরস্কার তমুক পুরস্কার, এখানে যারা বিলায়, এগুলো হবে না, কোনো প্রয়োজন নেই। আপনার মনে হয় যে সাংবাদিক বলে সাহিত্যিক হিসেবে স্বীকার করতে একটু কোথাও অসুবিধা? একদম খাঁটি কথা বলেছো। প্লাস সাংবাদিক বলে মানে এটা কি, ক্রীড়া সাংবাদিক বলে, এরা আবার কি জানে, ফুটবল জানে, আর কি জানে। এটা কি মতিদাকেও ফেস করতে হবে? একদম।
মতিদার ক্ষেত্রে তফাৎটা হচ্ছে মতিদা আগে সাহিত্যিক ছিলেন, তারপরে স্পোর্টসে এসছেন। আমার ক্ষেত্রে তো আরও খারাপ অবস্থা, আগে আমি সাংবাদিক, তারপরে আমি যদি বলো সাহিত্যিক। আমার ক্ষেত্রে তো আরও শোচনীয় অবস্থা, অ্যাকসেপ্ট করে না। তুমি একটা উলুখুলু চুল ফুল নিয়ে দাড়ি রেখে একটা কাঁধে শান্তিনিকেতনে ব্যাগ নিয়ে কলেজ স্ট্রিট দিয়ে হেঁটে যাও, বিরাট লেখক তুমি। কিন্তু টুকটাই পড়লে কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে না। বুদ্ধদেব গুহকে প্রচণ্ড প্রবলেমে পড়তে হয়েছে। শঙ্করও কতদিন পর স্বীকৃতি পেলেন। শঙ্কর তুমি দেখো, একাডেমি কত বছর পর, বয়স হয়ে যাওয়ার পর। ওরও কর্পোরেট টাইপ ছিলেন, ইমেজটা ছিল। আর ক্যারানি হলে কোনো অসুবিধে নেই, সরকারি ক্যারানি, বা তুমি যদি 100% প্রফেশনের তুমি লেখো, অন্য কিছু না করো, তোমাকে অ্যাকসেপ্ট করতে কোনো অসুবিধা নেই। এই ফুটবল লেখে একটা জিনিস, এটা আমাদের সাংবাদিক কুল থেকেও একটা তৈরি হয়, মানে আপনাকে আপনার ডিউ রেসপেক্টটা ধরুন কখনোই দেবে না। না, কেউ আপনি দেবে যদি অ্যাজ এ সাংবাদিক, সে যদি পরবর্তীকালে অন্য কিছু একটা তৈরিও করে, একটা কিছু অন্যান্য বিষয় এটা ক্রিয়েটও তোমাকে করে, করতে হবে। তুমি যদি ফিল্ম প্রডিউস করছো, ডাইরেকশন দিচ্ছ না, আমি পাই তো। ধরুন আমার বাংলায় কোন খবরের কাগজটা লিখেছে যে আমি দাদাগিরি তৈরি করেছি, কোনোদিন কেউ করেনি। হ্যাঁ, তো বা জানেন না তো, ক্রেডিটটা সব কিন্তু চলে গেছে তোমার সৌরভেরই। না না, আমি মানে সৌরভ তো ঠিক আছে, সৌরভ অ্যাঙ্কার হিসেবে পেয়েছে, কিন্তু মানে তার বাইরেও যে কিছু লোক ছিল এটা শোয়ের পেছনে, সেটা সাংবাদিক না হয় অন্য কেউ হলে হয়তো সে পেতো, সেই এই ক্রেডিটটা পেতো, কিন্তু কোনোদিন দেবে না। এটা সাংবাদিকরাই দেয় না অ্যাকচুয়ালি সেটা। না, এটা মানে এইটা একটা মানে অপরকে খাটো করা। বাঙালি তো কাকড়ার জাত না। আমি কেন আমি খুব রিলিফ বোধ করেছিলাম যেদিনকে আমাকে স্পোর্টস থেকে এন্টারটেনমেন্টে দিয়েছিল। সারা পৃথিবীতে এই বদলটা হয়, কিন্তু আমরা এখানে কেউ জানি না। আমাকে তো অনেক লোক ধুর ওখান থেকে আনন্দলোকে গেছে। আমাকে ভিক্টর ব্যানার্জি বলেছিলেন যে আপনার কি পাগল কুত্তায় কামড়েছে, আপনি স্পোর্টস এডিটরের পদটা ছেড়ে আপনি আনন্দলোকে এলেন। পারসেপশনটা এরম ছিল। আমি কিন্তু প্রভূত আনন্দ পেয়েছিলাম। এবং তোমাকে বলছি, আমার টিম, একই টিম, তোমার আনন্দলোক, মানে তার ইতিহাসে এত বিক্রি হয়নি আমার সময় যা হয়েছে। 1,16,000 হয়েছিল ওই একই টিম দিয়ে। আমি একা ক্লেম করছি না। কারণটা হয় যে একজন সাংবাদিকের মধ্যে ওই সত্তাটা থাকে অ্যাকচুয়ালি। সাংবাদিকরা তো পারে গো। আমি বলছি, আজকে তুমি অনেক সাংবাদিক দেখবে স্পোর্টস থেকে গেছে। হিরণময় কানলেকার, তিনি তো স্পোর্টসের লোক ছিলেন আগে। আমাদের এখানে কিছু বছর আগে বইমেলায় উদ্বোধন করে গেছেন ইটালিয়ান একজন সাংবাদিক, স্পোর্টস জার্নালিস্ট, এসি মিলানের চরম ভক্ত ছিলেন। ভদ্রলোকের নাম ভুলে গেছি আমি। তিনি এখানে এসে বইমেলার উদ্বোধন করে গিয়েছিলেন। তুমি এটা হবে না, তোমার সাহিত্যিক হতে গেলে তোমাকে ওই এটা মানে অন্য কিছু হতে হবে। হয় বাংলায় ভালো নম্বর পেতে হবে, তারপরে নানা লোকের সান্নিধ্যে থাকতে হবে, হ্যাঁ, প্রকাশকদের কি বলবো, স্নেহধন্য হতে হবে। মানে আমি এটাও বলবো, মানে লবিং ইজ ভেরি ইম্পর্টেন্ট দেখলাম আমি। মানে সেটা আপনি চিত্র পরিচালক বলুন, মানে ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন, লবির মধ্যে আপনাকে কোথাও একটা থাকতে হবে। আপনাকে যদি আনফর্চুনেটলি এই লবির বাইরে থেকে গেছে। আমি সব সময় এটাই হচ্ছে, মানে সব সময়, মানে অল স্পেয়ারে আমি লবির বাইরে থেকে গেছি। হ্যাঁ, ভালো আছি, শান্তিতে আছি, রাত্রি ঘুমোতে পারি। কে আমাকে স্বীকৃতি দিল না দিল, এটা হয়তো অনেকেই আমার মতো বলে, কিন্তু মনের ভেতরে সে পুষে রেখেছে। আমি কিন্তু সত্যি বিশ্বাস করো, ভেরি সিম্পল লাইফ লিড করি, এবং মানে কোনো প্রাপ্তির আশা করিনি। আমি আনন্দবাজারে যে সময়টুকু দিয়েছি, সকাল 10টা থেকে রাত্রির 1টা, তুমি একটা ছেলেকে দেখো তো এখন, কোনো স্পোর্টস জার্নালিস্ট সে এতটা সময় দেবে কোনো কাগজের জন্য? দেবেই না। পার্সোনালি হিসেব নিকেশটা কষবে, ধর আমি করে লাভটা কি? আমার উপর একসময় আমার কলিগরা চটে গিয়েছিল। তারা তো সন্ধ্যে 7টায় আসতেন, 11টায় বাড়ি চলে যেতেন, রাত্রির 11টায়। আমি যেই 10টার সময় দিতে শুরু করলাম যে এটা ফুল টাইম জব, ফুল টাইম জব। হ্যাঁ, আমি 10টা থেকে 5টা অবধি আমি খবর খুঁজে বেড়াবো, তারপরে অফিসে আসবো। আমি 10টায় অফিসে এসেছি কেন, আমার কলিগরা আমার উপর প্রচণ্ড চটে গেলেন একটা সময়। এ কেন আবার নিয়ম ব্রেক করছে ভাই, এই 7টার সময় এলেই তো পারে।
আমাকে সেইটা ফেস করতে হয়েছে একটা সময়। এমনি এমনি হয়নি, আমাকে প্রচুর স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে। প্রেস বক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু আমার প্রেস কার্ড ছিল না, সেই সময় হয়নি। সেই লোকগুলোকে পরে মেপেছিলাম আমি। তো এই তো প্রত্যেকের জীবনে হয়, আমার জীবনে যে একমাত্র হয়েছে তা নয়, সবাই, তোমাদেরও অল্প বিস্তর এরকম প্রচুর হয়েছে। তো এটা কোনো ব্যাপার নয়, যার যতটুকু প্রাপ্য সে ততটুকু পাবেই, আফসোস করে কোনো লাভ নেই। মানে হ্যাঁ, যে যতটুকু আছে ততটুকু তার প্রাপ্য ছিল, এটা বলে মনে করি। থ্যাংক ইউ রূপদা, থ্যাংক ইউ সো মাচ। thank you, অনেক কথা হলো। গল্প শুরু হলে তো শেষ হওয়ার কিছু নেই, সেই, কোথাও সত্যি। কিন্তু থামতে হবে কোথাও এটা। ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ রূপদা, থ্যাংক ইউ।